কারণ আমি আসলে এটা নিয়ে আমি নিজেই অনুতপ্ত, আর আমার এটা আসলেই ভুল ছিল। আর যে ভুলটার জন্য আমি আজকে মানে অনেক পস্তাইতেছি, আর কেউ এরকম না পস্তায় এর জন্য। আর বিশেষ করে মানে আমার ভুলটা আমি মানে সত্যি অনুতপ্ত। জি, আমরা এই অনুতপ্ত জায়গাটাকে সম্মান জানাই এবং একই সাথে আপনার এই উদ্দেশ্যটাও আমি মনে করি মহৎ। যে যে পরিচয়গুলো আমাদের অনুষ্ঠানে প্রয়োজন হবে না সেগুলো আমরা অবশ্যই মিউট করব, সেগুলো আমরা অবশ্যই গোপন করব, বাকিটুকু আপনি আপনার মতো করেই বলবেন। শুরু করুন, প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাই। আমরা গরিব ঘরে, আমরা 2 ভাই 2 বোন। আমার বাবা খুবই গরিব ছিল, কৃষিকাজ করতো। তো ছোটোবেলা থেকে একটা জিনিস দেখতাম যে আমার মানে ফ্যামিলিতে খুবই অশান্তি। আমার আব্বা ছিল খুবই বদমেজাজি, আমার খুব মারধর করতো, খুব বাজে ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করতো। এটা নিয়ে তাদের দুইজনের সাথে অনেক দ্বন্দ্ব থাকতো। মা মাঝে মাঝে রাগ করে চলে যাইতো আমাদের 4 ভাই বোনের ফালাই রেখা। তো আমরা তখন বড় বোনের কাছে থাকতাম। তো 1 মাস 15 দিন পর আবার আসতো। এরকম এইটা দেখতে 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 একটু বড় হইলাম, কিন্তু আব্বার পরিবর্তন হইল না। তো এরপর যখন একটু আমরা বড় হইলাম, এরপর আমার বড় বোনটা বাইরে বেরোয় গেল, এসএসসি পরীক্ষার পরে ঢাকায় আসলো। আর আমাদের ফ্যামিলিতে ওই যে আব্বা আম্মার ভিতরে গ্যাঞ্জামটা ছোটোবেলায়, আর এইটা খুবই মানে আমাদের মেন্টালিটি খুব করতো যে ফ্যামিলিতে কখনো শান্তি ছিল না। বাইরে কোথাও গেলে সম্মান পাইতাম না, পাশের ঘরে গেলে সবাই অনেক বাজে কথা বলতো যে তোর আব্বার আজকে কী হয়েছে, এত বাজে ভাষা। খুব লজ্জা লাগতো যখন একটু বড় হয়েছি। তো ওরকম করতে করতে ছোটোবেলাটা এরকমেরই কাটছে। তখন তো আর এত ভালো লাগা খারাপ লাগা বুঝতাম না, যে যা বলতে এক কান দিয়ে ঢুকাইতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। তো যখন ক্লাস 5-6-এ উঠলাম তখন মোটামুটি বুঝি। তখন যখন 5-6-এ উঠলাম তখন বড় বোন তো বের হয়ে গেছে, আমরা 3 ভাই বোনে বাড়িতে থাকতাম, আমি, আমার ভাই আর আমার একটা ছোটো বোন। তো তারপরে আর আমার ফ্যামিলির আমি ছোটোবেলা থেকে অনেক ঘাটতেরা ছিলাম না কি ছিলাম জানি না, তবে অনেক জেদি ছিলাম, যেটা বলতাম ওইটা লাগবেই। কিন্তু আমাদের ফ্যামিলিতে এমনি অভাব-অনটন ছিল, কিন্তু তারা দিতে পারতো না, কিন্তু আমি তো তখন ওইটা বুঝতাম না। কিন্তু আমি অনেক মানে চিল্লাচিল্লি করতাম, মানে কান্নাকাটি, আমার প্রচুর মারতো। আর এই ছোটোবেলা থেকে মানে একদম ছোটোবেলায় আমি যতটুকু মনে পড়ে এর ভিতরে মনে হয় না যে এমন কোনো দিন গেছে যে মার খাইনি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আমি ছিলাম 3 নম্বরে। হ্যাঁ, মার খেতেন। হ্যাঁ, তারপর এমন কোনো দিন ছিল না। তো এই মাইটটার জন্য আমার আরও বেশি ক্ষোভ বাড়তো যে মাইট তো খাইছি। আর একদিন স্কুল কামাই দিলে আমার মা আবার অনেক কঠিন ছিল, যে একদিন স্কুল কামাই দিলে ভাত দিত না, সারাদিনেও দিত না, যে যতক্ষণে না মারতে পারতো ততক্ষণে আর ভাত দিত না। আমি তো সারাদিন ঘরে আসতাম না, তো সন্ধ্যার পরে তো আসতেই হবে, ছোটো মানুষ কোথায় আর যাবো। তো ওই যখন রাত্রে ঘরে আসতাম তখন আবার মারতো, তারপর কাঁদতে কাঁদতে 2-1 দিন ঘুমাই পড়তাম, 2-1 দিন ভাত খাইতাম, বা 2-1 দিন চুরি করে খাইতাম। তো এরকম করতে 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 একটু বড় হইলাম। তারপরে আর আমার ফ্যামিলি, আমার বড় বোনটাই আমাকে একটু বেশি ভালোবাসতো, কিন্তু আর কেউ আমার প্রতি অতটা ছিল না। আর আমাদের লেখাপড়া, কাপড় চোপড় আমার আব্বা কোনো দিন দেয় না। আমাদের 4 ভাই বোনের আমার মার ভরণ পোষণ কখনোই আমার আব্বা দেয় না। আমার নানা বাড়িরা অনেক হেল্প করছে। আর আব্বা শুধু দেখতাম করতো যে ওই যে আমাদের 2 সিজন ধান উঠে, ওই ধান উঠেইতো আর সারা বাড়ি ঘুরতো, বিড়ি সিগারেট খাইতো, টাস খেলতো, এরকম করতো। মানে খুব উদাসীন ছিল, সংসারের প্রতি অতটাই ছিল না, কিন্তু মা অনেক কষ্ট করছে। এরপরে যখন 5-6-এ উঠলাম তখন আর আমি লেখাপড়া অনেক ফাঁকিবাজি করতাম, মানে লেখাপড়া করতেই চাই, যেদিন টাকা দিত ওই দিন স্কুলে যাইতাম, যেদিন দিত না ওই দিন যাইতাম না। তো এর জন্য অনেক মার। আর মাইটটা আমার জীবনে এমন কোনো দিন ছিল না যে আমি মাইটটা না খাইছি। তো যেদিন যাইতাম এরপর মানে চিল্লাচিল্লি করতে করতে তারাও হয়তো বা আমার প্রতি একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছিলো। তো এরপর তারাও আর আমার লেখাপড়ার প্রতি অতটা দেয় নাই। তো আমি 2006-7 শুরুর দিকে একটু অসুস্থ হই যে কোনো কারণে, 1 বছর প্রায় সিক ছিলাম। তো তখন আমার লেখাপড়াটা এখন টোটালি গ্যাপ হয়ে যায়। মাঝখানে আরেকটা কথা যে আমার ওই যখন আমার লেখাপড়ার অনীহা ছিল তখন তারা বুঝতে পেরে আমার অনেকবার কাজে দিতে চাইছে। এই ঢাকায় না, তখন আমার আব্বা ঢাকা থাকতো, তো ঢাকায় না আমার কাজে দিতে চাইছে। আমি এবার কী করতাম, আমার একদিন কাজে দিতে চাইছে, তো আমি এবার ওই দিন সকালবেলা ওইটা পলাই গেছি। পলাইয়ে যাওয়ার পরে আমি আব্বা যখন চলে গেছে বাড়ি থেকে, আমি 11:30টার দিকে বাড়িতে ঢুকছি, আমার মনে আছে। তো তারা আর আমার কাজে দেওয়ার জন্য অনেক বিজি হয়ে গেছে, আমার লেখাপড়ার প্রতি কারোর কোনো ছিল না। তো আমার যখন ওই যে 2007-এ আমার যখন লেখাপড়াটা একেবারে টোটালি অফ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে, এরপর তারা ফাইনালি ডিসিশন নেয় যে আমারে লেখাপড়া করাবেই না, যে কোনো একটা কাজে দিবে। তো আমিও তো খুব খুশি, লেখাপড়াও করবো না, কাজেও যাবো না, আমার কাজ করতে ভালো। আর আর একটা জিনিস আমি মাঝখানে ফালাই গেছি, ছোটোবেলা থেকে আমি ছেলেদের সাথে খুব কম মিশতাম, ছেলেদের সাথে বেশি একটা খেলাধুলা করতাম না। আমার ছোটো বোন ছিল, বাড়ির চাচাতো বোনরা ছিল, ওদের সাথে পুতুল খেলতাম, সাজতাম, তারপর ওই যে পিকনিক করতাম, এগুলো করতাম। কিন্তু আমার ফ্যামিলি থেকে কখনো কোনো বাধা ছিল না, আর কেউ কিছু ওরা তখন মানে গুরুত্ব দিত না। কিন্তু এটা আমি কন্টিনিউ করতাম, স্কুলে যাইতাম না, এইসব করে টুরে বেড়াইতাম, এর জন্য বেশি মার খাইতাম।
তো লেখাপড়াটা যখন টোটালি অফ হয়ে যায় তখন তারা আর লেখাপড়া করাবে না। তো লেখাপড়া না করানোতে তারপরে আমি আবার 2007-এর শেষের দিকে আমি একদিন বিকালবেলা আমরা তখন আমাদের বাড়িতে একটাই টিভি, আমার এক চাচার ঘরে, তো ওই টিভি দেখতেছি, তখন ওই টিভির মান্নার একটা ডায়লগ আমার একটা চাচাতো ভাই বারবার দিতেছে। তো দেওয়ারতে ও আবার বলছে কি, আমি এবার বের হই বলি কি একটা ডায়লগ দেখছো এটা বারবার দিতে হয়, ও বলে কি তোর মতো মুরুক্ষ এটা বুঝবি কি। তো এই কথাটা আমার খুব হার্ট করে যে আমার এখনই ওরা মূর্খ বলতেছে, পরে না আমার আরও কত কি শুনতে হবে, আমি লেখাপড়া আবার স্টার্ট করবো। তো আমি তখন ছিল ডিসেম্বর মাস, মেবি ডিসেম্বর, হালকা হালকা শীত ছিল, নভেম্বর কি ডিসেম্বর এরকম। তো আমি আমার মার কাছে গিয়ে বলি বাড়িতে, বলার পর তারা কেউ রাজি হয় না, আমার স্কুলে দিবেই না, লেখাপড়া করাবে না। তো আমি জানুয়ারি যখন আসলো তখন সবাই যে স্কুলে যায় আমি ওই স্কুলে না যাই আর এক স্কুলে গিয়ে লুকাইয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর ওই যে আমাদের বরিশালে আবার ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস পুরো জমি ফাঁকা থাকে, তো ওই জমির ভিতরে আবার খের বলে, কেউ নাড়া বলে বরিশালে বাসে, নাড়া অনেক ঢিপ দিয়ে রাখতো। তো আমি কী করতাম, বই খাতার আমার ওই যে মাদ্রাসায় পড়তাম তো পাঞ্জাবি ওই নাড়ার ভিতরে লুকাইয়া বাড়ি যেতাম, আবার একটা বাজে ওই জায়গায় রেখে বাড়িতে ডাকতাম, আবার 10টা বাজে পরের দিন চলে যেতাম। এরকম আমি ওখানে 2-3 মাস ক্লাস করছি, 7-8-এ সরি। তো আমি ওইখানে এখন দেখতেছি সবাই এক স্কুলে যায়, আমি আর এক স্কুলে যাই, আমার ভালো লাগতেছে না। তা আমি আমার একটা চাচাতো ভাইয়ের সাথে করে আমি আবার মানে লুকিয়ে যাই, আর ওরা সবাই যে স্কুলে পড়ে ওই স্কুলে ভর্তি হয়েছি। ওইখানে 4-5 দিন ক্লাস করার পর আমার কাছে কি যেন বইলে দেয় কথাটা, পরে তো চিল্লাচিল্লি করে আমার আর লেখাপড়া করাবেই না, আর আমি তো লেখাপড়া করবই। এরপর লেখাপড়া আমি এইটা নিয়ে অনেক মানে জোরাজোরি করার পর মানে ঘরে অনেক অশান্তি করে, তখন ক্লাস 8-এ পড়ি, আচ্ছা একটু বড়। তা আমি একদিন সন্ধ্যার পরে খাইতে বসছি, ওই যে কলা দিয়া কি যেন খাইতেছিলাম, তো একটা কলার জায়গায় আমি 2টা কলা নিছিলাম। তো ওই দিন মা আমার খুব মারছিল, মারার পরে ওই যে 2টা কলা নিছি এর জন্য মারছে। মারার পরে আমি কি করছি, ওই আর খাইনি, রাত্রে তখন 7টা 7:30 বাজে, আমি গড় দিয়ে বের হয়ে যাই। আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, খালের পাশে একটা আম গাছ আছে, ওই আম গাছে আমি গলায় দড়ি দিই। দেওয়ার পরে আপনার বয়স কত তখন? ক্লাস 8-এ পড়ি, 12-13 হবে এরকম। তো আমি গলায় দড়ি দেওয়ার পরে এরপরে কি হয়েছে জানি না, পরে আমি ওই যে কে দেখছে না দেখছে আমি কিছুই জানি না। এরপরে আমি যখন সেন্স পেয়ে তখন দেখি আমি ঘরে ডাক্তার আনছে, আমি মানে গলা একদম সুইলা গেছিলো, গলা দিয়ে কিছু 3-4 মাস খাইতে পারিনি, গান নাড়াইতে পারি নাই, অনেক অসুস্থ ছিলাম। এরপর আমার বড় বোন বললো কি ঠিক আছে ও যখন পড়তে চায় ওরে পড়তে দেন, তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায় ঢাকাতেই। তো আমার বড় বোন বলে কি ফোনে যে ঠিক আছে ও যখন লেখাপড়া করতে চায় ওর করতে দেন, আপনারা যদি ওর বই খাতা খরচ না দিতে পারেন আমি দিব। উনি শুধু এতটুকুই বলে, কিন্তু কোনোদিন দেয় নাই। তো এরপর আর কেউ কিছু লেখাপড়া নিয়ে বলে। এরপর আমি স্কুলে গেলাম না গেলাম। তো আমি ক্লাস 8-এ ক্লাস করতে থাকি। ওই বছর প্রথম জেএসসি পরীক্ষা শুরু হয়। তো আমার এক স্যার বলে কি যে তুই তো এতদিন 7-এ পড়স নাই, 6-এ ওরকম করে পড়স নাই, তুই 8-এ জেএসসি পরীক্ষা পারবি না, তুই একবার 9-এ গিয়ে ভর্তি হ। তো 9-এ গিয়ে ক্লাস কর, দেখ 2 বছর পরে যদি এসএসসি পাসটা করতে পারোস। তো আমি স্যারের কথাটা খুব গুরুত্ব দিলাম। তো আমি পরের দিন 9-এ গিয়ে ভর্তি বসে রয়েছি। তো স্যারেরা বলে কি যে তুই এই জায়গায় কেন, তুই ওই ক্লাসে যা। আমি না স্যার আমি আজকে থেকে এই জায়গায় ক্লাস করুন। আমার ছোটো বোনও তখন ক্লাস 9-এ পড়ে। তো আমি বসে রয়েছি, পরে স্যারেরা আমার চিল্লাচিল্লি করে যে না তো এটা কি তোর ইচ্ছা মতো হবে, এটা স্কুল, তুই 7-এ পরীক্ষা দিলি না, 8-এ ভর্তি হলি, 8-এ পরীক্ষা দিলি, 9-এ এসে বসতো। তো আমি 3-4 দিন স্কুলে যাই না। এরপর আমার মার সাথে অনেক কান্নাকাটি করে বুঝে গিয়ে বললাম। পরে মা এসে বলছে আমার 9-এর বই দিছে, কিন্তু আমার ছোটো বোন আর আমি তখন এক ক্লাসেই পড়তেছি, একই মাদ্রাসায়। তো আমার ছোটো বোনরে ওই যে গাইড টেড যা লাগে ক্লাস 9-এ সব কিনা দিচ্ছে, আমারে আর কিনা দিতেছে না। তো আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, হ্যাঁ আমার লেখাপড়া নিয়ে অত ইয়াই করে না। তো আমি প্রথম কয়েকদিন খাতা নিয়ে ক্লাস করছি। এরপর মাদ্রাসা দিয়ে কয়টা বই দিচ্ছে, মেন বই, ওইটা নিয়ে ক্লাস গাইড দেয় না। তো আমার প্রথম সঙ্গে পরীক্ষা চলে আসছে, তো আমার তো গাইড টিট নেই। আর মাদ্রাসায় পড়তাম, আরবির অনুবাদগুলো তো গাইডে থাকে, তারপর টিক এগুলো তো। তাই প্রথম সঙ্গে পরীক্ষাটা দিলাম না বইয়ের জন্য। তো দ্বিতীয় সঙ্গে পরীক্ষাটাও দেই নেই, বইয়ের জন্য দিতে পারি নাই। তারা আর বই কিনেই দেয় না, আমি অনেক ইয়া করি কিন্তু দেয় না। আর প্রতিদিন ঘরে অশান্তি হয়, মার ধর চলতেই থাকে। আর আমি বড় হয়েছি পরে তারা আমার মারতো, তো আমি মারধর চলতে। এরপর এক পর্যায়ে হয়েছে যে আমাদের ঘরের পরিবেশটা অনেক বাজে হয়ে গেছে, মানে যে যার মতো চলতেছে, সবার মুখে অনেক খারাপ বিহেভ, মানে এক কথায় সবার মুখে একটা লাগাম বলতে যে একটা কথা, লাগামহীন কথাবার্তা, হ্যাঁ এইটা আর কেউ ভিতরে নাই।
তো এরকম করতে করতে ফাইনাল পরীক্ষাটা আসলো, তখন আমি আমার মামা তখন বাহিরে থাকতো, তো আমি আমার মামারে ফোন দিলাম, উনি কিছু টাকা দিল, ওইটা দিয়ে আমি গাইড কিনে ফাইনাল পরীক্ষাটা দিলাম। তো টেনে উঠলাম, টেনে ওঠার পরে টেনে আর আমি অতটা ক্লাস টেলাস করি না, কারণ কেউ আমার প্রতি অতটা গুরুত্ব দেয় না, অঙ্ক প্রাইভেট পড়তে হবে, আমি আবার ইংলিশের অঙ্কে খুব কাঁচা ছিলাম, তো কেউ প্রাইভেট দেয় না কিছু না, তো আমি কি করব। এরপর আমার ছোটো বোনটা আবার আমার হেল্প করতো অনেক, যখন আমার পরীক্ষা হইতো তখন ও কী করতো, ওই যে মাদ্রাসায় পড়তাম তো একসাথে সিট হইতো না, ছেলেদের আলাদা হল ছিল, মেয়েদের আলাদা হল ছিল, ও আবার কী করতো পিচ্ছি পিচ্ছি বাচ্চাকে দিয়ে ওই যে কোটিশন, তারপরে আরবির অনুবাদ, আরবিতে টিক লিখতে হয়, টিকগুলো লিখে লিখে ও আমারে পাঠাই দিত, ওইগুলো দেখে দেখে আমি আবার লিখতাম, ও আবার আমাকে অনেক হেল্প করছে। তো এরপরে যখন ক্লাস 10টা ওইরকম করে কাটছে, 10-এ বেশি ক্লাস করি না, যাইনি, কারণ আমারও তো এরপর কেমন যেন একটা অনীহা চলে আসছে, আর অনেক অসুস্থ ছিলাম। এরপরে ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা চলে আসছে, তো টেস্ট পরীক্ষাটা দিলাম, ভালো মতো পড়লাম, 2-3 মাস টেস্টের আগে পড়লাম যে আমার এসএসসি পাসটা করতেই হবে, একটা সিগারেট পাইয়া পাস করলাম, পাসটা করতে হবে, তো পড়া শুরু করলাম। তো টেস্টে আমি ভালো রেজাল্ট করলাম, সবার থেকে আমি বেশি পাইলাম। তো পাওয়ার পরে ফর্ম ফিল আপ করলাম, এক পেপারে শুধু বাঁচছিলাম অঙ্কে, আরগুলোয় মোটামুটি ভালোই রেজাল্ট করছিলাম, আমার বোনের থেকেও বেশি পেয়েছিলাম বাংলায়। তো এরপরে যখন এখন টেস্ট পেপার কিনতে হবে, তো আমার বোনরে ওই ফর্ম ফিল আপ করার সাথে সাথে আমার বোনরে 250 টাকা দিয়ে একটা টেস্ট পেপার কিনে দেয় আমার মা। আর এই যে যতবার মানে বই খাতা যাই হোক এক ক্লাসে পড়ছে সব ওরে আগে দিত, 2-3 মাস 6 মাস পরে আমারে দিত যাই দেখ। আর তো আমি টেস্ট পেপার ওরে কিনা দিছে, তো আমি এখন তো আর মানে টেস্টের পরে সব ওই টেস্ট পেপার দিয়েই পড়ায়, মেইন বই আর স্যারেরা পড়ায় না, টেস্ট পেপারের ভিতর থেকে কোশ্চেন আসবে, তো ওই শুধু একটা সাবজেক্টই পড়ায়, আর কোনো সাবজেক্ট পড়ায় না। তো এরপর স্যারেরা যখন টেস্ট পেপার আমার আর কিনা দেয় না, আমি মানে কান্নাকাটি করতে করতে চিল্লাচিল্লি করতে, আমার নানু একদিন আমাদের বাড়িতে আসছে, তখন নানু আমার টাকা দিছে, ওই টাকা দিয়ে টেস্ট পেপারটা কিনে পরীক্ষাটা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে এর ভিতরে একটা কথা রেখে গেছি, আমি 2000 যখন 6-এ পড়ি তখন থেকে আমি কিন্তু ফোনে কথা বলতাম প্রচুর। ফোনে কথা বলতেন মানে কি আননোন লোকজনের সঙ্গে কথা বলতেন? হ্যাঁ, আননোন লোকের সাথে কথা বলতাম। আমি ফার্স্ট যেদিন ফোনে কথা বলি তখন 6-7 এরকম হবে 2000। তো তখন আমাদের গ্রামে প্রথম হয়তো বা 2-1 জনের হাতে ফোন এরকম, তো ফোনের প্রতি সবাই ইন্টারেস্ট। তো আমার সেম এজের, আমার থেকে 1 ইয়ার হয়তো বা বড় হবে, আমার একটা বোন ছিল, একটা রিলেশন করতো, তখন ওই ছেলেটা মানে ম্যাচিউর ছিল, ওই ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছিল। তো ও কথা বলতেছে, আমি হঠাৎ করে গেছি, যাওয়ার পরে ওই ছেলেটা বলতেছে যে ও বলতেছে যে কথা বলবি, তো আমি বললাম দে, তো আমি কথা বলতেছি, তো উনি আমার নামটা জিজ্ঞেস করলো ওই ছেলে। তো আমি নামটা বলার পর উনি আমাকে প্রথম বললো যে তুমি আমার সাথে মজা করো। আমি বলি কেন ভাইয়া? বলে যে মেয়েদের নাম কি এইটা হয়? আমি তো পুরো শকড যে মেয়েদের নাম এইটা হয় মানে। পরে আমি মানে হুট করে বইলে দিলাম যে আমি একটা কি যেন একটা নাম বলছিলাম, আমার মনে নেই। তো এরপর থেকে আমি ওই প্রথম জানি যে আমার বয়সটা মেয়েদের মতো। এরপর ওনার সাথে আমি কিছুদিন কথা বলি, কথা বলার পরে উনি যায়, যেহেতু আমার চাচাতো বোনের বয়ফ্রেন্ড ছিল, আর ও এটা ভালোভাবে নিত না, জেলাস করতে হয়তো বা যে কোনো কারণে হোক, ও বইলে দেওয়ার পর উনি যায়। এরপর আমার বড় ভাই তখন প্রথম একটা ফোন কিনে 2007-এর শেষের দিকে। তো ওই ফোনটা দিয়ে আমি মানে একটা ছেলের ফোন দিই, মিস কল দিই। ওই ছেলেটা ছিল সিলেটের। তো সিলেটে থাকার পর ওই ছেলেটা রাত্রে মনে হয় ব্যাক করছিল, তো আমার ভাই হোস্টেলে থাকতো। তো একটা ছেলে আপনাকে ব্যাক করেছে, ছেলেটাকে আপনি জেনে শুনেই মিস কল দিয়েছেন? হ্যাঁ, আমি জানি না শুনেই মিস কল। ছেলেটার সঙ্গে আপনি এমনিতেই কি কথা বলার জন্য? হ্যাঁ, কথা বলার জন্য। তো ওই যে আমি শুনছি যে আমার বয়সটা মেয়েদের মতো, আর ওই যে ছোটবেলা থেকে আমি অনেক মানে শাড়ি চুড়ি পরতাম, পুতুল খেলতাম, মেয়ে সাজতে অনেক ভালো লাগতো। তো এরপর যখন ওই ছেলেটা আমি মানে কথা বলার জন্য অনেকগুলো নাম্বারেই মিস কল দিছি, আর তখন প্রচুর মিস কল দিতাম, বানাই আননোন নাম্বারে মিস কল দিতাম। তো ওই ছেলেটা ব্যাক করার পরে ওই ছেলেটা মনে হয় আমার ফোন দিয়েছিল, তো আমি 1 মিনিট, ওই ছেলেটা বিজি ছিল মনে হয়, 1 মিনিট কথা বলে রাইখে দিয়েছিল। তো রাত্রে ফোন দিয়েছে, আমার বড় ভাই ফোন ধরছে, ধরার পর বলতেছে যে কাকে চান? বলছে যে এই নাম্বার থেকে ফোন আসছিল, একটা মেয়ে ফোন দিছিল। তো আমার বড় ভাই বুঝতে পারার পর উনি বলছে যে হ্যাঁ ও আমার বোন, ওর নাম রূপা। তো এই কথাটা বলার পরে উনি আবার রাত্রে ভাত খাইতেছে, আমরা সবাই একসাথে। তখন আমার
আমার কাছে বলতেছে যে এরকম একটা ছেলে ফোন দিয়েছিল, ওর কথা বলছে এরকম রূপা এরকম করতে। তো ওই ছেলেটার সাথে প্রথম কথা বলি প্রায় 1 বছরের মতো, তখন আমি ক্লাস 5-6-এ পড়ি। কিন্তু একটা ছেলে একটা মেয়ের ভিতরে যে কি পার্থক্য বা তাদের মানে জেন্ডার আলাদা এইসব আমি কিছু বুঝতাম না একেবারেই, তখন একদম আমার মাইন্ড ছিল ফ্রেশ। কিন্তু ওই ছেলেটা আমারে মানে এই যে আলাদা সম্পর্ক, মেয়ে ছেলে যে আলাদা হয়, ওই ছেলেটা আমার সব বুঝাইছে বলতে উনি তখন তো ম্যাচুরিট ছিল। উনি রূপা নামে একটা মেয়েরে নিয়ে উনি ভাইগে গেছিলো। তো ওই মেয়েটার আবার ওই ফ্যামিলি নিয়ে আসছে, ওই মেয়েটার উনি পায় নাই। তো উনি শুধু ওই নামের জন্যই আমার সাথে কথা বলতো। ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তো একবার তখন ওর সাথে যখন কথা বলতাম তখন আমাদের পুরো বাড়ির লোক জানতো, আর আমাদের পুরো বাড়ির লোক কথা বলতো ওর সাথে। ওই ছেলে বিকালবেলা হইলে ফোনে গান শুনাইতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলতো, গান শুনাইতো, সবাই শুনতাম। তো এর কথা বলতে বলতে আমার এক চাচির সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে যায়। উনি আবার বইলে দেয় ওই ছেলেরে যে ও তো একটা ছেলে, ওর সাথে কেন কথা বলেন। তো ওই ছেলেটা আবার তা আমি ওই ছেলেটা তারপর আমার অনেক দিন ফোন দিয়েছি, আমি লজ্জায় ধরি না। তো একদিন দুপুরবেলা ধরছি, তো পরে বলে যে দেখো তুমি হয়তো বা লজ্জায় ফোন ধরো না, আমি কিছু মনে করি নেই, আমি তো তোমার ভালোবেসে কখনো তোমার সাথে কথা বলিনি, তোমার নামটাকে আমি ভালোবাসতাম। তখন ও লাইফ স্টোরি বললো। কিন্তু ছেলেটা আসলে অনেক ভালো ছিল, আমি এখনও ওরে মিস করি। আর ওর নাম্বারটা নাই, না হলে অবশ্যই যোগাযোগ করতাম। এরপর থেকে আমি ওই যে আননোন নাম্বারে কন্টিনিউ কথা বলতাম, মানে কথা বলাটা আমার এই চলতেছিল। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন আমার মামা তখন আর আমার ইন্টারে কেউ ভর্তি করাবে না। তো ইন্টার ভর্তি করাবে না, আমার ইন্টারে ভর্তি হলে তখন স্কুলে যখন ভর্তি হয়েছি তখন তো ফ্রি ভর্তি হয়েছি, ফ্রি বই টই পাইছি। কিন্তু কলেজে তো আর এরকম না। তো কলেজে আমি যখন জেনারেলে ভর্তি হইলাম, আমার মামার কাছ থেকে আমি 5,000 টাকাই না 1,500 টাকা দিয়ে ভর্তি হলাম। আর বাকি কিছু টাকার বই কিনছিলাম, আর কিছু টাকা দিয়ে কী যেন করছিলাম 5,000 টাকার। তো এরকম করতে করতে চলতেছিল, কলেজটা মোটামুটি ভালোই চলতেছিল। তো আর ফোনে কথা বলা আমার কন্টিনিউ সেই 2006 থেকে এই 2012 পর্যন্ত কিন্তু আমার ফোনে কথা বলা কন্টিনিউ চলতেছিল। কিন্তু সবার সাথে রিলেশন করতাম, অনেক ভালো একটা সম্পর্ক ছিল, 6 মাস 7 মাস রাখতাম, এরপর আমি ব্রেকআপ করে দিতাম বা কোনো ক্ষেত্রে ইয়ে করতাম। আর মাঝে মাঝে আবার যদি আমাদের এলাকার কোনো ছেলে হইতো তো আমি আবার ওদের সাথে দেখা করতাম, দেখা করে চিপস। আপনি শুধু ছেলেদের সঙ্গে করতেন নাকি মেয়েদের সঙ্গে করতেন? নাকি শুধু ছেলেদের? শুধু ছেলেদের সাথেই কথা বলতে আমার খুব ভালো লাগতো। কোন ক্লাসে পড়েন তখন আপনি? ক্লাস 6 থেকে এটা শুরু হয়েছে, একেবারে ছোট তখন। তো আমি এটা কন্টিনিউ করতেছিলাম। ছেলেরাও কি জানতো? আপনাকে ছেলেই তো জানতো? না, তারা মেয়ে জানতো? হ্যাঁ। তারা কিভাবে মেয়ে জানতো? আমার ভয়েস চেঞ্জ করে কথা বলতাম, মেয়েদের মতো করে কথা বলতাম, মেয়েদের মতো করে কথা বলতেন। এটাকে আপনি কারো কাছ থেকে শিখেছিলেন নাকি ইচ্ছা করে নিজের মতো করে করতেন এটা? ছোটবেলা থেকে একটু আমি কারো কাছ থেকে শিখিনি, কিন্তু ছোটবেলা থেকে আমার ভয়েসটা মেইলি ছিল আর ফোনে অনেক সুন্দর লাগতো। আর এখন চাপাইয়ে কথা বলতে হয়, কিন্তু এখন যদি গলা সাইডে কথা বলে তাইলে বুঝে যে মেয়ে না। কিন্তু এখন মানে তখন আপনার এমনিতে বোঝা যেত এটা মেইলি ভোকাল। হ্যাঁ, তখন এমনি যখন একটু ম্যাচুরিট হইলাম 19 এ পড়লাম তখন চেঞ্জ হইলো কিছুটা। হ্যাঁ, তারপর তো তখন আমি যখন ইন্টারটা মোটামুটি চলতেছিল, কোনো তখন বেশি খরচ ছিল না, ওই মামা বই কেনা টাকা দিল আর ভালোই চলতেছিল। 1 বছরের মতো ওইখানে জেনারেলে করলাম। আর এর ভিতরে 2012 শেষ হইলো, আমি 12তে এসএসসি পরীক্ষা দিই, 12 শেষ হইলো, 13 শুরু হইলো। তো 13 সালে আমার মামা আবার বিদেশ থেকে আসে। তো তখন আমি ওই নানাপুরে গিয়া শীতের দিন ছিল, ল্যাপের ভিতরে বসে অনেকগুলো ছেলের মিস কল দিছি। তখন আমার এসএসসি পরীক্ষার সময় আমার দুলাভাই আমার একটা প্রথম ফোন দেয়, বাটন সেট। তো তখন ওই ফোনটা দেওয়ার পরে আমি ওই ফোন দিয়া কন্টিনিউ, এখন তো আগে তো অনেকের ফোন দিয়ে কথা বলতাম, হেজিটেশন ছিল বেশি, লং টাইম কথা। এখন তো আমার মানে হিউজ, মানে আমি 5-6টা ছেলের সাথে কথা বলি, মানে 5-6টা ছেলের সাথে টাইম করি। ওরা আবার মাঝে মাঝে তখন কিন্তু ফ্ল্যাক্সি পর্যন্ত ছিল, ওরা মাঝে মাঝে আমি যখন মিস কল দিতাম না তখন বুঝতো যে আমার ফোনে টাকা নেই, ওরা ফ্ল্যাক্সি করে দিত। তো আমি 13 সালে জানুয়ারি 24 তারিখে আমি কয়েকটা নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে একটা ছেলে, আমার সিলেটের একটা ছেলে ব্যাক করে। ওই ছেলেটা ব্যাক করার পর ওই ছেলেটার গার্লফ্রেন্ড ছিল না বউ ছিল জানি না। তো ওই ছেলেটা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টিং না, আর ওই ছেলেটার বয়সটা অনেক সুন্দর ছিল, আর আমি ওই ছেলেটার সাথে কথা বলতে ইন্টারেস্ট। তো ওরে খুব বিরক্ত করতেছি। তো ওর একটা ফ্রেন্ডে দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে একদিন। ফোন দেওয়ার পরে ও বলতেছে ওই ছেলেটার কথা আমি শুনতেছি না, ও নিষেধ করতেছে যে আপনি আর এখানে ফোন দিয়েন না, কেন ফোন দেন। তো আমি আর এগুলো শুনতেছি না শোনার কারণে আমি কি করলাম, তো ওর এক ফ্রেন্ড আমার খুব বুঝাইলো একদিন সন্ধ্যাবেলা, অনেক করে বুঝাবার পর আমি বললাম ঠিক আছে, একটা মানুষের সাথে ডিস্টার্ব না করাই ভালো। তো আমি তখন কিন্তু ক্লাস ইন্টারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি প্রথম দিকে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে বাদ দিয়ে দিই। তো আমি 3-4 দিন আর ফোন দিই না দেওয়ার পরে ওই ছেলে আমার একদিন হঠাৎ করে ফোন দিল, সন্ধ্যার দিকে ফোন দিল। আমি তো খুব শকড,
যে ছেলেরা আমি ডিস্টার্ব করতাম ওই ছেলে ফোন দেয় না, যে ওর যে ফ্রেন্ড আমারে বুঝাইছে ওই ফ্রেন্ড ফোন দিছে। পরে বলে আপনি অনেক ভালো মেয়ে, আপনার আমি বলাতে আপনি আর ফোন দিলেন না, ঠিক আছে সমস্যা নেই, আপনার সাথে একটু কথা বলতে চাই। তা আমি তো খুব হ্যাপি। আর ওই ছেলের বয়সটা ছিল সেম আপনার মতো, আচ্ছা আমার মতো। হ্যাঁ, তারপর আর আমি ওর বয়স শুনে তো ভাবছি কি যেন ও যেন দেখতে কত সুন্দর কত ইয়া। তো ওই ছেলেটার সাথে কথা বলার পরে আমি কথা বলতে বলতে প্রায় 5-6 মাস ওর সাথে কথা বললাম। বলার পরে ওর সাথে আমার একটা রিলেশন হয়ে গেল। রিলেশন বলতে ও আপনাকে মেয়ে জানতো? হ্যাঁ হ্যাঁ, মেয়ে জানতো, আমাকে প্রপোজ করছে। আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল? আপনি কি ওকে রিয়েলি মিস করতেন নাকি আপনি ঠিক আছে আপনি না প্রথম মিস করতাম না, লাস্টে ওর সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 4-5 বছর। মানে আপনি কি ওকে ছেলে হিসেবে মিস করতেন নাকি ফ্রেন্ড হিসেবে মিস করতেন? ওরে আমি প্রথম পছন্দ করতাম। আমি যখন মেয়ে হিসেবে কথা বলি তখন আমি ছেলের ভিতরে থাকি না, আমি তখন পুরোপুরি আমি নিজেকে মেয়ে ভাবি। আর এটা আমার বোন ধরতে পারছে, আর পৃথিবীর কেউ ধরতে পারে নাই। তো আমি যখন ওর সাথে কথা বলতে এর ভিতরে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায়। তো ওর সাথে খুব ভালো একটা 3 মাস, ও এসএসসি পরীক্ষা দেওয়ার 3 মাস পরে এসএসসি পরীক্ষা দেয় আমাদের পাশের বাড়ি, ওরা অন্য কোথায় যখন থাকতো তো ওইখানে আসছে পরীক্ষা দিতে। তো পরীক্ষার পর আর ওরা জানে ওখানে স্থায়ীভাবে থাইকে গেল। তো ওর সাথে আমার 3 মাস ওর গ্যাপে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল ওর সাথে। তো আমারে বলে কি যে চল আমি তুই এক কলেজে ভর্তি হই আর একসাথে যাবো। তো আমি যে কলেজে এখন পড়তেছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট, কিন্তু যেই কলেজে এখন ও ভর্তি হইতে চাইতেছে ওই কলেজে যাইতে হলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে হাইটে গেলে, আর গাড়িতে গেলে হয়তো বা আধা ঘন্টা 45 মিনিট লাগে। তো ওর সাথে এত ভালো সম্পর্ক হয়েছে, আমিও মানে রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য। তো এখন আমার ফ্যামিলিতে বললাম, ফ্যামিলির কেউ রাজি হইল না, আমি একা গিয়া। আর আমার মার্কশিটে মেইন কপি তো বরিশাল বোর্ডে দিয়ে দিছে। তো আমি যে ওইখানে আবেদন ফর্ম করলাম, স্যারেরা কেউ দিবে না আমার মার্কশিট। তো আমি মানে 2-3 মাস আর ক্লাস করি না, আর ওইখানে গিয়াও আমি ভর্তি হয়ে রাখছি ওর সাথে গিয়া। তো এখন আমি টাকা পাবো কই? আমি পরে আমার এক টিচারে ধরলাম, তো উনি বলতেছে 5,000 টাকা লাগবে। তা আমি বললাম স্যার আমি এত টাকা এখন কই পাবো? বাসায় বললাম, কেউ টাকা দেয় না। তো আমার ওই ফর্মটা নিয়ে 3 মাস ঘুরলাম, ঘোরার পরে কেউ কিছু করতেছে না। তো আমি প্রিন্সিপালরে 500 টাকা দিলাম। দেওয়ার পরে বললাম স্যার আপনি একটা সিগনেচার করে দেন, তাইলে আমি বোর্ড থেকে কাগজটা আনতে পারি। তো স্যারের 500 টাকা দেওয়ার পরে স্যারে আমার সিগনেচারটা কইরা দিল। দেওয়ার পরে আমি আমার ওই যে শফিক নামে যে ছেলেটা সিলেটের, যার সাথে আমার রিলেশন চলতেছে রানিং, ওর কাছে আমি বললাম যে আমি এরকম। তো ও জানতো তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, ও জানতো না যে আমি ইন্টারে পড়ি। তো আমি বললাম যে আমি এরকম কলেজে ভর্তি হব, আর ও জানতো। ওর কাছে আমি সব অ্যাড্রেসটাই ভুল বলছিলাম যে আমি ঢাকায় থাকি, ঢাকা কলেজে পড়ি, ওই ঢাকায় এডমিশন নিব, এইগুলো বলতাম। আর আমি আমার বোনের কাছে থাকি এইটা বলতাম। আমি দেশে থাকতাম এইটা বলতাম। আর দেশে তো অনেক হাঁস মুরগি থাকে, ডাকাডাকি করে। আমি ওর সাথে যখন কথা বলতাম অনেক দূরে চলে যেতাম, নাহলে জঙ্গলে চলে যেতাম, নাহলে কোনো গাছের মাথায় উঠতাম, এরকম দূরে যাই কথা বলতাম। তো আমি ওর সাথে বললাম যে ঠিক আছে, আমি ওর সাথে ব্যাপারটা শেয়ার করলাম। করার পর ও কোনো কথা বললো না। ও বললো ঠিক আছে তুমি একটা বিকাশ নাম্বার দাও। তখন বিকাশ বলতে যে কিছু আছে আমি এটা তখন জানতাম না। তো বললো যে তুমি বিকাশ চিনো না? আমি না, বিকাশে কেমনে টাকা আনে? তো আমার বললো কি ঠিক আছে তুমি যাও, তোমার বাজারে গিয়া কারো কাছে জিজ্ঞেস করে এখানে বিকাশের দোকান কোথায়। প্রথম আপনি টাকা আনার চিন্তা করলেন? প্রথম আমি মানে বিকাশ সম্পর্কে জানি বা কারো কাছ থেকে ফার্স্ট টাকা নেই। তো আমি তখন ওরে বলার পরে আমি গেলাম বাজারে, গিয়া জিজ্ঞেস করার পর একটা বিকাশের দোকান পেলাম, ওইখান থেকে নাম্বার দিলাম। ও খরচ সহ আমার 5,000 টাকা দিল। দেওয়ার পরে না একটু মাঝখানে ভুল হয়ে গেছে। আমি ওর কাছে একটা শয়তানি করছিলাম, যেটা আমার একটা বাটন সেট ছিল, ওইটা 1,000 টাকা বিক্রি করে দিয়েছিলাম। এখন ওর সাথে আমি 2-3 দিন কথা বলি না, ইচ্ছে করেই বলি না। ও তো আমার সাথে কথা বলার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো ও আমারে বলার পরে পাগল হয়ে গেছে। তো আমি আমার আম্মার নাম্বার থেকে কিন্তু ফোন দিছি। তো দেওয়ার পরে বলতেছে যে এরকম, আমি বলতেছি আমার ফোন তো বাসায় নিয়ে গেছে, ফোন তো দিবে না, এখন আমি কেমনে কথা বলবো? তো বলতেছি ঠিক আছে তুমি কোনো বিকাশে না। ওই কথাটা তখন বলছিল, এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, যে বিকাশের দোকান যায়। ও তখন আমার 1,500 টাকা দেয় ফার্স্ট। আচ্ছা, 1,500 টাকা দেওয়ার পরে আমার কাছে ছিল ওই ফোন বিক্রি করে 1,000, আমি 2,500 টাকা দিয়ে আবার একটা বাটন সেট নিই, ওর সাথে আবার কথা বলা শুরু করি। তো আমি যখন আবার এই যে আমার মার্কশিট উড়াবার জন্য সমস্যা পড়ি, তখন আমি ওর কাছে টেকনিক খাটিয়ে একটু করে আবার 5,000 টাকা নিয়ে আমি আমার এক স্যারকে দিই। আমি ওনার কাছে ইংলিশ প্রাইভেট পড়তাম এসএসসি যখন লাস্টের দিকে, তখন 1 মাস পড়ছিলাম, হিন্দু একটা স্যার। তো উনি বরিশাল বোর্ডে একদিন গেল, যাওয়ার পর বলছে যে যার মার্কশিট ওনার সিগনেচার ছাড়া এখানে হবে না। তো উনি আবার আসলো। তো আমি ওই দিন ছিল প্রথম রোজা, আমি রোজা রাখছিলাম। তো গেলাম ওনার সাথে। যাওয়ার পরে আমি ওই বোর্ডে গেলাম। বোর্ডে ঢোকার পরে
দেখ আমার একটা সিগনেচার নিল, আর ওই যে আমার টিচার উনি 50 টাকা বের করে ওই যে মাসিটা বের করছে ওনার হাতে দিল, আর টোটালি টাকাটাই উনি খাইয়া দিছে। আমি জানতাম না যে 50 টাকা, ওখানে নাকি কোনো টাকাই লাগে না, এখন তো জানি যদি স্যারের সিগনেচার দেয় সব ঠিক থাকে। তো উনি 50 টাকা দিল, আর পুরো বাকি টাকাটাই উনি মাইরে খাইলো। পরে আমি তাও আমার কিছু হয় না, যে আমার মার্কশিটে তো পাইছে আমার ওই যে মেয়ে ফ্রেন্ডের সাথে যাইতে পারবার। তো আমি আবার ওইখানে ভর্তি হইলাম কলেজে। ভর্তি হওয়ার পরে আমার ফ্যামিলি এই আমার প্রতি খুব ক্ষিপ্ত যে আমি এক কলেজে 1 বছর গ্যাপ দিয়ে এখন ওইখানে গিয়ে ভর্তি হইলাম। এরপর ওই মেয়েটার সাথে আমি আসি যাই, ওর সাথে খুব ভালো সম্পর্ক, এখন টোটালি ওর সাথে মিশি। আমি এখন মানে সব জায়গা থেকে বের হয়ে গেছি, আমি ওই ছেলেটার সাথে রিলেশন কন্টিনিউ করতেছি, আর এই মেয়েটার সাথেও চলতেছি। আর ওই ছেলেটার কাছ থেকে এখন বই কিনতে হবে, তো ফার্স্ট ইয়ারের বইটা আমার ফ্যামিলি কিনে দিছিল। তো ওই কলেজটা ভালোই চলতেছে, এর ভিতরে ওর সাথে চলতে চলতে ফার্স্ট ইয়ারের শেষের দিকে ওই মেয়েটার সাথে আমার একটা রিলেশন হয়ে যায়। এখন আমি ওই ছেলেটার সাথে রিলেশন করতেছি আর ওই মেয়েটার সাথে রিলেশন করতেছি, দুইটাই কন্টিনিউ করতেছি। আর এর ভিতরে ওই ছেলেটার কাছ থেকে মানে আমার এখন আমার একটা কিসে পড়েন তখন আপনি? তখন ইন্টার সেকেন্ড ইয়ার হতাম, ওই যে 1 বছর গ্যাপ দেওয়ার কারণে ইন্টার ফার্স্ট ইয়ারে আবার ওই যে অন্য কলেজে আসছি। তো আমি ওর কাছ থেকে 5,000 টাকা নেওয়ার পরে এরপর ওর কাছ থেকে 500, 1,000, 500, 1,000, 2,000 এরকম করে নিতে নিতে আমার একটা নেশা অ্যাডিক্টেড হয়ে গেলাম এটার উপরে। তা আমার ফ্যামিলি আবার আমার টোটালি আমি এসএসসি পরীক্ষার পর তারা টোটালি আমার কোনো খরচ দিত না। আমার খরচ দেওয়ার বলতে আমার ফর্ম ফিল আপ 2টা করছে ইন্টারের, আর ফার্স্ট ইয়ারের বইটা কিনে দিছে। এই পর্যন্ত তারা এসএসসির পরে এই পর্যন্ত এইটা করছে। তো আমার এরপর আমার কলেজে গেলে তো আর মাদ্রাসায় আমি অনেক কষ্ট করছি। আমি মাদ্রাসায় যাওয়ার পরে আমি কখনো নতুন পাঞ্জাবি পরে যাইতে পারিনি। আমার বড় ভাইয়ের একটা পাঞ্জাবি ছিল, ওইটা আমি পটি দিয়ে কাইটা, তখন তো আর কালার চিনতাম না, লাল সুতা দিয়ে সেলাই করছিলাম, সাদা পাঞ্জাবি পরে খুবই বাজে লাগতো। তো ওইটা দিয়ে করছি, করার পরে ইন্টারে যখন উঠলাম তখন অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক ফ্রেন্ডরা আসে, অনেক মানে ভালো ভালো। তখন আমিও চিন্তা করলাম যে আসলে আমার একটু ভালো পোশাক আশাক পরা দরকার। তো ওর কাছে আমি যখন যা চাইতাম ও তখন দিত, কখনো না বলতো না, হয়তো 2-1 দিন সময় নিত কিন্তু দিত। তো এরকম করতে করতে আমারও একটা নেশা হয়ে গেল এরকম যে না ওর কাছ থেকে নিতে হবে। তো আমি ওই মেয়েটার সাথেও অনেক মানে চুড়াইয়ে প্রেম করতেছি, ওর কাছ থেকে টাকাই না ওর পিছনে ভাঙতেছে, আর আমি নিজেও পুরো ধুমসে চলতেছি। এর ভিতরে কি করলাম, আমি একবার ওর কাছ থেকে 20,000 টাকার মতো নিলাম এই ছেলেটার কাছ থেকে। হ্যাঁ, এই তখনও দেখা সাক্ষাৎ হয় নাই না ওর সাথে, আমার ওরেও আমি কোনোদিন দেখিনি, আর তখন তো কখনো দেখেনি না, ও আমার কখনো দেখেনি। তারপর কিন্তু মানে ও আমার জন্য পাগল, আর আমি ওর প্রতি তখন আস্তে আস্তে একটু কেমন যেন মায়া জড়াই গেলাম। তো এরপরে ফার্স্ট ও আমার 20,000 টাকা একদিন দেয়। কিসের জন্য দিয়েছিল ও আমি ওরে বলছিলাম যে আমার বিয়ে ঠিক করছে এরকম পাশের গ্রামে, এখন ওই ছেলের বিয়ে ভাঙতে হইলে ওই ছেলে বলছে যদি তুমি আমার 20,000 টাকা, ও আবার জানতো আমি অনেক সুন্দরী। তো আমার বললো কি, আমি বললাম কি যে ওই ছেলে বলছে যদি 20,000 টাকা দিই তাহলে নাকি আমার বিয়ে করবে না, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি প্লিজ কিছু করো। তো ওই ছেলে আবার কি করলো, ও আমার সাথে সাথে 20,000 টাকা পাঠিয়ে দিল। তো আমি 20,000 টাকা কেমনে আনবো, আমার না অনেক ভয় লাগতেছে। তো আমার কলেজের একটা ভাই ছিল, উনি সেকেন্ড ইয়ার পড়তো, ওনার সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক। তো আমি আবার ওনার বললাম ভাইয়া টাকায় 2টা প্যানই কিনছিলাম 2500 টাকা করে। এত ধুমছে চলতেছি, আস্তে আস্তে আমার এটার প্রতি নেশা হয়ে গেল। আর ওই মেয়েটার সাথে আমার রিলেশন চলতেছে, ওর সাথে ঘুরতেছি ফিরতেছি। তো ইন্টার ফার্স্ট ইয়ার শেষ হলো, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে টেস্টের সময় আমার পাশে একটা ছেলে বসলো। ছেলেটা অনেক কালো ছিল, আর আমি দেখতে অতটা সুন্দর না, তো এই জন্য আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল আমি সুন্দরের প্রতি সবসময় একটু আকৃষ্ট ছিলাম। আমার পাশে একটা ছেলে বসলে ওরে কোনোদিন দেখিনি পুরো কলেজ লাইফে। টেস্ট পরীক্ষার দিন প্রথম আমি পরীক্ষা দিয়ে বের হইলে আমার ওই যে গার্লফ্রেন্ডের কাছে বলতেছি কি যে আমার পাশে একটা কি ছেলে বসে, কালিয়া দেখতে কেমন লাগে, বিচ্ছিরি। তো এরকম করতে ওই ছেলেটাও ছিল অনেক ভালো, মানে ভালো লেভেলের, ওর বাবার অনেক টাকা ছিল। তো এইগুলো বলার পরে ও আবার কি করলো, এরকম 2-3 দিন চলতেছে। তো ওই ছেলেটা একদিন হঠাৎ করে আমার ডাক দিয়ে বললো কি আচ্ছা তোমার, আমি ওই যে ফাইল রাখছি হলে ঢুকে, তো আমার পিছনে বেঞ্চে বসে ডাক দিল, দিয়ে বলছে তোমার নাম্বারটা দিবা। তো আমি বলছি এত নাম্বার কিছু না জিজ্ঞেস করে নাম্বারটা দিলাম। দেওয়ার পরে ওই দিন রাত্রে আবার আমি ওরে ফোন দিলাম, ওরে একটা ভুলে মিস কল গেছিলো, সাথে সাথে ব্যাক করছে। ব্যাক করার পর আমি তো অনেক লজ্জা পেয়ে গেছি, তো কথা বললাম 1 মিনিট না 1.5 মিনিট কথা বলে রাইখে দিছি। দেওয়ার পরে ওর সাথেও আমার ওই যে আমার মেয়ে ফ্রেন্ডের সাথেও তো রিলেশন চলতেছে, আর ওই ছেলেটার সাথেও আমার প্রেম চলতেছে, আর এই ছেলেটার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। মানে এখন এই ছেলেটা আমার জন্য টোটালি পাগল,
মানে ফ্রেন্ড হিসেবে ও আমি কথা না বললেও খায় না, এই পাগলামি ছাগলামি করে। আর ওরে আমার ভালো লাগতো না, কিন্তু আমার ভালো লাগতো ওই ছেলের সাথে কথা বলতে ভালো লাগতো আমার গার্লফ্রেন্ডের সাথে। এরকম করতে করতে ইন্টার ফার্স্ট ইয়ার শেষ হইলো, সেকেন্ড ইয়ার শুরু হইলো। আর এর ভিতরে আমি আবার ওই ছেলেটার সাথে একটা করলাম কি, যে আমার বিয়ে হয়ে গেছে, ওর সাথে এরকম একটা হইলো। এখন ও জানে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার সাথে কথা বলে। আর আমার যত হেল্প, মানে আমার 2013 থেকে, মানে ছেলেটার কাছ থেকে সরার জন্য আপনি তাকে বললেন যে আমার বিয়ে হয়ে গেছে? সরার জন্য না, তাহলে মানে ওর কাছ থেকে আরো টাকা নেওয়ার জন্য। তো আপনি বিয়ে হয়ে গেছে, তাহলে ছেলেটা আপনাকে টাকা কেন দিবে? আমি তো জানি যে ও আমার ছাড়া জীবনে বাঁচবে না, ও আমার জন্য পাগল। ওর সাথে তখন রিলেশন প্রায় 1-1.5 বছর হয়ে যায়। আর ওর সাথে আমি যখন কথা বিয়ে হয়ে গেলে এটা তো শুনলে সে আরো হেল্প করবে। হেল্প করবে বলতে ও হেল্প করবে না, আমি তো ওর সাথে ওর কাছ থেকে বের করব, মানে ওই আমার হাজবেন্ডের কাছ থেকে আমি চলে আসবো হাজবেন্ডের সাথে এরকম। ঠিক আছে, তারপর আমি কিন্তু হঠাৎ করে বলার পরে যে আমি ওরে এরকম করে ব্যাপারটা বলছিলাম যে আমি ঘুমছিলাম, আমি পড়তেছিলাম, তো পড়তেছিলাম তখন ও তখন জানে যে আমার এই যে ঢাকা একটা ছেলে, বাড়িওয়ালার ছেলে আমার বিয়ে করার জন্য পাগল, এর জন্য আমার দেশে নিয়ে যায়। কারণ আমার ওর সাথে কথা বলাটা আমার অনেক টাফ হয়ে যায়, কারণ অনেক দূরে গিয়ে কথা বলতে, দেশে তো হাঁস মুরগি অনেক ব্যাপার থাকে। তো এর জন্য আমি ওর সাথে একটু চালাকি করে বলার পরে আমি দেশে, তখন ও জানে যে আমি দেশে লেখাপড়া করি, আবার নতুন শুরু করছি। তো আমি ওরে বললাম কি যে আমি পড়তেছি, আমার আব্বা এসে একটা সই নিল কিসে জানি না, পরের দিন দেখে আমার হাজবেন্ড চলে আসছে, এখন আমি কি করবো বলো। তো ও তো শুনে অসুস্থ হয়ে গেছে, ও 2 দিন হসপিটালে ছিল। আর আমের তখন ওর প্রতি আমার একটা নেশা ছিল যে যেভাবে ওর কাছ থেকে টাকা বের করতে হবে। আর মানে এখন আমার ফ্যামিলিও আমার কোনো খরচ দিতেছে না, আর আমিও চাইতেছি না তাদের কাছে, কারণ আমি তো ভালো চলতেছি। এর ভিতরে আমার ফ্যামিলি যায় না যে এই ব্যাপারটা, যে আমি এরকম মানে একটা ছেলের কাছ থেকে এরকম টাকা খাই, কারণ আমি অনেক ভালো চলতেছি। এর ভিতরেও আমার ল্যাপটপ কিনা দেয়, আর তারপরে প্রথম অ্যান্ড্রয়েড ফোনগুলো যে বের হয় সামনে ক্যামেরা, তখন আমাদের দেশে কারো হাতে ছিল না। ও আমার প্রথম একটা ফোন, আমি ওরে আবার যেটা জেদ করতাম ও আবার দিত, তো ও প্রথম দিতে চায় নাই। পরে আমি ওর সাথে 2-3 দিন কথা না বলার কারণে, অনেক জেদ করার কারণে, ও আমার একটা ফোন সেই সিলেট থেকে কুরিয়ার করে, প্রথম একটা অ্যান্ড্রয়েড সেট কুরিয়ার করে। তো আমি তো ফোনটা পেয়ে খুব হ্যাপি, তো ওর সাথে কথা বলতেছি, ল্যাপটপ কিনা দিল, ফোন কিনা দিল, এভরিথিং, আমার কাপড় চুপড়, মানে একটা মেয়ের যত যা লাগে, তো আমার মানে সব একটা মেয়ের যা লাগে, অনেক কিছু বলতাম, অনেক বাজে বাজে কথা বলতাম, ওইগুলোর জন্য টাকা পাঠাইতো, মানে সব ও আমার পুরো দায়িত্বটাই ও নিয়ে নিল। আর আমারও ওর প্রতি একটা সিম্পিতি কাজ করতো, সিম্পিতি থেকে বেশি কাজ করতো নেশাটা, যে আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে, ভালো থাকতে হবে আমার। আর আমি টাকাগুলো মানে উড়াইলাম বলতে আমি, আর ওর কাছে যখন ওর সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়ে গেল, তখন 2-1 হাজার টাকার ওর সাথে আমার সম্পর্ক নেই। ওর সাথে সম্পর্ক হয়েছে 5,000, 10,000, 15,000, 20,000, 16,000, 25,000, 24,000, এরকম ওর সাথে আমার সম্পর্ক হয়ে গেল। তো এরপর আমার ফ্যামিলি জানলো। আমার আম্মা সবসময় নিষেধ করতো এই ব্যাপারটা, আমার অনেক বুঝাইতো, অনেক হাতে পায়ে ধরতো, কিন্তু আমার চাহিদাগুলো তারা কখনো পূরণ করতো না। আমি মানে আমার কি লাগবে, আমার সেই 2012 থেকে এই পর্যন্ত আমার মনে হয় 1500 টোটাল টাকা দিছে, আমি গুইনা রাখছি। আর জামা কাপড় কিছু না, আর তারা কখনো জিজ্ঞেসও করতো না, আমার ভাই বোন কেউ জিজ্ঞেস করতো না যে তুমি এত টাকা কই পাও, এরকম কইরা কেমনি উড়াও, হ্যাং ত্যাং। এর ভিতরে আমি ঘরে অনেক কিছু কিনলাম, একটা খাট কিনলাম, তারপর আমার বাথরুম করলাম, তারপর সিঁড়ি করলাম, একটা আলমারি কিনলাম, এইগুলো সব ওই এগুলো পয়সা দিয়ে, হ্যাঁ ওর টাকা দিয়া। তারপরে কিনলাম। এইগুলো তো আপনার ফ্যামিলির বোঝার কথা, যে এই টাকাগুলো তো জানে, তারা জানে, তো তারা জানে আপনি এভাবে টাকা নিয়ে আসতেছেন, তারাও এটাতে ইনভলভ। হ্যাঁ, তারা জানে। তখন তো আর আমি এত কিছু, এখন যতটা বুঝি তখন তো আর এতটা বুঝতাম না যে আমার আজকে এর জন্য তো আমার ফ্যামিলি দায়ী, আমি মনে করি। আর কিন্তু আমার আম্মাকে দায়ী করবো না, উনি সবসময় নিষেধ করতো, আর 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 কেউ নিষেধ করতো না। আর তখন আমি অনেক কিছু কিনলাম ঘরে, কিনলাম, একটা টি টেবিল কিনলাম, তারপরে কাপ প্লেট, অনেক কিছু কিনলাম, মানে পুরো ঘরটা অনেক সুন্দর করে আমি সাজাইলাম। সাজাবার পরে কিন্তু এরপর আর তারা নিত, আমি টাকা দিতাম, তারা নিত। আমার আম্মা প্রথম নিতে চাইতো না, আম্মা সবসময় একটা ছিল, কিন্তু আর সবাই নিত। আর আমার ফ্যামিলি একটা জিনিস এখন বুঝতেছি, যে তখন আমার খুব ভালো লাগতো তারা আমার কাছে চাইতো, আর এখন তো বুঝতেছি তার মানে কেউ কোনো সমস্যায় পড়লো আমাকে বলতো কি যে তোর কেউ আছে আমার কিছু টাকা এনে দিতে, বিশেষ করে আমার ভাই এই কথাটা খুব বেশি বলতো। আচ্ছা, তো ওরা আমাকে খুব ইউজ করতো, যে তোর কেউ থাকলে কিছু টাকাই না, আমি সবারই দিতাম। আমার বড় বোন কখনো কিছু চায় না, কিন্তু তারপরও তারা আমি দিছি, নিছে সে, কিন্তু উনি কখনো চায় না। আমার ছোটো বোনটা কোনোদিন কিছু চায় নাই, কিন্তু আমার ছোটো বোনটা না চাওয়াতে কিন্তু ওরা আমি অনেক কিছু দিছি, কিন্তু ও তখন ছোট ছিল, তো
তো ও তো এমন কিছু বুঝতো না, কিন্তু আমার ভাই অনেক চাইতো, আর আমার ফ্যামিলি তো ইনভলভ ছিল যেরকম বাথরুম করার সময় সিঁড়ি করলাম, বাথরুম করলাম, তখন আমি 10,000 না 15,000 টাকা দিছি। একটা আলমারি কেনার পুরো টাকাটা আমি দিছি, একটা খাট তো আমি নিজেই কিনছি, তারপরে সোফা কিনলাম, টি টেবিল কিনলাম, কাপ প্লেট যত যা সব কিনলাম ঘরে। তারপরে ওই যে আস্তে আস্তে আমাদের ঘরটা, আমরা তো প্রথমেই বললাম যে আমরা অনেক গরিব ছিলাম, তো আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের বাড়িতে আসা যাওয়া করে, তো আমার একটু একটু লজ্জা লাগলো, তো এর জন্য আমি আমার ঘরটা অনেক সুন্দর করে সাজাইলাম। কিন্তু সাজাবার পরে এরপর ওর সাথে আমার রিলেশনটা চলতেছে, আর ওই যে আমার 2টা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ডের সাথে আমার কন্টিনিউ, এর ভিতরে আমার ফ্যামিলি যায় না যে ওই মেয়ে ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে। তারাও মানে অ্যাকসেপ্ট করছে, তাদের থেকে কোনো না ছিল না, বলছে ঠিক আছে তুমি যদি আনতে চাও আনতে পারো, কোনো সমস্যা নেই। আর ওই যে ছেলে ফ্রেন্ডটা, ওর সাথে আমার খুব ভালো একটা, ওর ফ্যামিলিগতভাবে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক, ওর ফ্যামিলি আসা যাওয়া করতো, আমার ফ্যামিলি ওদের বাসায় আসা যাওয়া করতো, ফ্যামিলিগতভাবে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আর এরপরে ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি ওর কাছে বললাম যে আমি এরকম ভার্সিটির জন্য এডমিশন নিব, তো কোচিং করতে হবে, আমার টাকা লাগবে। তো আমার 20,000 টাকা দিল এডমিশন নেওয়ার জন্য। তো আমি ওই টাকা নিয়ে ঢাকা আসলাম, আমার ওই ফ্রেন্ড আর আমি। ঢাকা আসার পরে তো ছিলাম 2-3 মাস থাকার পরে। ওই ফ্রেন্ড মানে কোন ফ্রেন্ড এটা? ওই যে কলেজ ফ্রেন্ড আমার। ওকে আপনাকে আপনার সঙ্গে পড়াশোনা করতো নাকি এর সঙ্গে আপনার ফোনে এই ধরনের সম্পর্ক? না 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 না, ওর সাথে ও আমার সাথে ঢাকা আসলেন কেন, কি কারণে? ওই আমার নিয়ে আসছে। কি কারণটা কি? এমনিতে ঘোরাফেরা করবেন এই কারণে? না, জবের জন্য আসে। ও বলতো আমার একসাথে থাকবো, করবো, কিন্তু আর আমি তখন মানে এই যে ভার্চুয়াল যে জগৎটা, এই সম্পর্কে আমি এই যে মানে ভার্চুয়াল জগৎ। আপনি তখন কোন ক্লাসে পড়েন, মানে কোথায় পড়েন? ইন্টারে পড়েন আপনি? হ্যাঁ, ইন্টার শেষ করছি। ওই 2 মাস হচ্ছে আপনার হাতে যে সময়টা ছিল, এই সময় আপনি ঢাকায় চলে আসছেন এই ফ্রেন্ডের সাথে টাইম পাস করার জন্য। আর ওর সাথে আমি ফার্স্ট ইয়ারের টেস্টের কিছুদিন আগে ওর সাথে আমার পরিচয় হয়। তো ওর সাথে আমার পুরো 1 বছর পরিচয়। 1 বছরের ভিতরে ও আমার জন্য একদম টোটালি পাগল, কিন্তু ওরে আমার অত ভালো লাগতো না। পাগল বলতে কি আপনাদের মধ্যে কোনো ধরনের কি অবৈধ সম্পর্ক ছিল? এই ধরনের সম্পর্ক বলতে ওই যে ওইদিকে নিতে ছিল, কিন্তু মানে আমি তো তখন এইসব জগতে বুঝতাম না। আর ও আমার মাঝে মাঝে একটা কথা বলতো কি যে তুমি যদি মেয়ে হইতে পারো আমি তোমার বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো ও আমার এই কথাটা বলতো সবসময়। আর আমি তখন জানতাম না যে সার্জারি, এই যে থার্ড জেন্ডার বা এরকম ছেলের প্রতি আকৃষ্ট হয়। আমি কিন্তু ওরে সবসময় ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করছি, আর ওরে আমি খুব ভালো ফ্রেন্ড মনে করতাম। আর এছাড়া আমি এইসব জগৎ থেকে একদম আলাদা ছিলাম। আমি এগুলো জানছি হয়তো বা এই যে 2-3 বছর, 2-2.5 বছর হবে মেবি। তো আর ও হয়তো বা জানতো কি জানতো না আমি আজও জানি না, কিন্তু ও ওই দিকে নিতে চাইছিল, আর আমি ওর খুব ভালো ফ্রেন্ড হিসেবে নিতাম। তো একটা পর্যায়ে যে ওর সাথে আমার ভিতরে এমনি একটু মেইলি স্বভাব ছিল আগে থেকেই। আর ও আমার জন্য অনেক পাগল ছিল। আমি ওর সাথে কথা না বলে কান্নাকাটি করতো, ফোন ভাঙতো, এই করতো সেই করতো। ওর মা আবার আমাকে ফোন দিয়ে নিত। তো নেওয়ার পর আমি ওর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে গেলাম, অনেকটা উইক হয়ে যাওয়ার পরে ইন্টার পরীক্ষা আমার যেদিন প্র্যাকটিক্যাল শেষ হলো তার পরের দিনই ও বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। আর ওর আম্মা আমারে খুব বিশ্বাস করতো। আর এর ভিতরে সাথে সম্পর্কটা কিন্তু আমার কন্টিনিউ চলতেছে। আর ছেলেটের সাথে ওর কাছ থেকে কিন্তু আমি এই যে সেই 2012 থেকে এখন 2015 এই পর্যন্ত কিন্তু ও টোটাল ওর টাকা আমি চলতেছি। আমি কিন্তু আমার ফ্যামিলি থেকে 1 টাকা নিতেছি না, বরঞ্চ আমার ফ্যামিলির আরও দিতেছি আমি। আর ও আমার পুরো খরচটা বহন করতেছে। তো আমি তো তখন কি করলাম, তো ও পলাই আমাদের বাড়িতে চলে আসলো যে পরের দিন আমরা ঢাকা যাবো। তো আমি ওর জন্য তখন ওর প্রতি অনেক উইক। তো আমার গার্লফ্রেন্ড আবার তখন বললো কি ও আমার জন্য অনেক কান্নাকাটি করতেছে যে তুই যাস। ও আমার আর ওর ভিতরে তুই করেই সম্পর্ক ছিল। তো ও বলতে যে তুই যাস না, অনেক কান্নাকাটি করলো। তো আমার আব্বা আবার জিজ্ঞেস করলো, আমার আব্বা এই ব্যাপারটা জানতো না, আমার আম্মারে জিজ্ঞেস করলো যে তোর নিয়ে তো কান্নাকাটি করে কেন। তো আমার আম্মা আবার বললো কি যে এতদিন একসাথে ছিল তো হয়তো ওর খারাপ লাগে, কিন্তু আমার গার্লফ্রেন্ড চাইতেছিল যে আমি যেন ওর সাথে না যাই ঢাকা, আমি যেন কিছুদিন বাড়িতে থাকি। আর আমার ফ্যামিলি থেকে অত চাপ ছিল না যে আমি ঢাকা আসি। তো আসার পরে আমার কি হলো, তারপর ঢাকা আসার আমার গার্লফ্রেন্ডের বেশি একটা প্রায়োরিটি না দিই, ওরই বেশি প্রায়োরিটি দিয়ে আমি ওর সাথে ঢাকা চলে আসি পরের দিন। আর ওরা আম্মা আমার প্রচুর ফোন দিতেছে। ওরা ছিল 2 ভাই, আর মানে ওদের অবস্থা অনেক ভালো ছিল। আর ও বাড়ি থেকে প্রায় 10-15 হাজার টাকাগুলো আগেই ম্যানেজ করছে চুরি করে, ওর আব্বার দোকান থেকে চুরি করে আমার কাছে জমা রাখতো। আমি এবার ওইগুলো সব জমাই রাখছি। ও 15,000 টাকা নিচ্ছে, আমি 20,000 টাকা নিচ্ছি, 35,000 টাকা নিয়ে আসছি। আসার পরে আমরা পরের দিন ঢাকা চলে আসছি। এরপরে আমার গার্লফ্রেন্ড আর আমার সাথে কথা বলে না। ও অনেক বেশি হয়তো বা শক পাইছিল। তা আমার ওই ফ্রেন্ডটা ঢাকা আসার পরে
মানে এর আগে 1.5 বছর আমার সাথে খুব ভালো সম্পর্ক, ঢাকা আসার পরে দেখলাম ওর এর ভিতরে ওর আম্মা অনেক অসুস্থ হয়ে গেল ওর জন্য। ও ঢাকা আসলে ওর আম্মা আমার ফোন দিত যে ও কই আছে, কিন্তু আমি বলতাম না যে আমার কাছে আছে, ও বলতে নিষেধ করতো। আমি বলিনি, আমি বলছি যে ও ঢাকা আছে, ওর কোনো ফ্রেন্ডের বাসায় আছে। তো ওর আম্মা অনেক অসুস্থ হয়ে যায় ওর জন্য, তো ওর আম্মারে আবার ঢাকায় এনে ভর্তি করে। আপনারা তখন এখানে আলাদাভাবে থাকতেন? আলাদা থাকতাম বলতে আমার বোনের বাসায় থাকতাম। আচ্ছা, তারপর? আর ওর ফ্যামিলি আমার অনেক বেশি পছন্দ করে, আর আমি কখনোই চাই না ওর ফ্যামিলির সাথে আমি গাদ্দারি করি, কিন্তু ও এটা আমার কখনো বলতে দিত না যে ও আমার কাছে আছে, আমার বোনের বাসায় আছে। এটা আজও ওর ফ্যামিলি জানে না। তারপর তো ও আর আমি থাকতেছি, ওর আম্মা অনেক অসুস্থ। আমি ওরে বললাম ঠিক দেখো তোমার আম্মা তো এত অসুস্থ হয়ে গেল, তুমি যাও দেখা করে আসো। তো ওর আম্মা বারডেমে ভর্তি হইলো। বারডেমে ভর্তি হওয়ার পরে ও বিকেলবেলা আমি ওরে পাঠাই দিলাম, ও গেল দেখলো। এর পরের দিন আমি গেলাম, আমার বোন গেল, সবাই গিয়ে দেখে টেকে আসলাম। তো আমি এরপর প্রতিদিন সকাল বিকাল 2 বার ওরা আমার কাছে যাইতাম, থাকতাম। ওর আম্মা অনেক কান্নাকাটি করতো যে ওরে বুঝে একটু বাড়িতে পাঠাই দাও, আমি ওরে ছাড়া থাকতে পারি না, আমাদের কিসের অভাব আছে, ও ঢাকায় এসে ওর চাকরি করতে হবে, এরকম অনেক বুঝে। তো আমিও অনেক খারাপ লাগলো, ওরে আমি অনেক বুঝাইলাম যে ঠিক আছে তুমি ঢাকা বাড়িতে যাও। তখন আমার এসএসসি পরীক্ষার পরে যখন আমরা ঢাকা আসছি, রোজার সবে বরাতের মানে 7-8 দিন আগে আসছিলাম, রমজান চলে আসতো, আমার রমজান অসুস্থ হইলো। তো ওর সাথে আমি এর ভিতরে তারপরে ও কী করলো, আমি ওরা অনেক বুঝলাম, কিন্তু ও কোনোভাবেই বাড়িতে যাইতে রাজি হয় না। তো বাড়িতে যেহেতু যাইতে রাজি হয় না, ওর আম্মা আর জোর করলো না, ওর আম্মা ওর আব্বা চলে গেল ঢাকায়। তো আমি ও আর জব টব, আমরা কেউ জব পাইনি, আমার বোনের বাসায় থাকতেছি, খাইতেছি। আর এর ভিতরে আমার বোন কী করলো, ওর যে টাকাগুলো ছিল আমার কাছে, ওইখান থেকে 2000, 500, 1000 কইরা নিতে নিতে ওর টাকাগুলো সব ভাঙলো। আর এটা কিন্তু আমার বোন মানে আমি ওর কাছে বলতেও পারতেছি না লজ্জায় যে তোমার টাকাগুলো নিয়ে ভাঙিয়ে খাইছে। তো আমার টাকা দিয়ে ওর টাকাগুলো ওরে দিছি। তো ও কোথাও জব পাইতেছেন, তো আমার বোন আবার আমার জন্য একটা জব ঠিক করলো। তো আমি আবার কী করলাম যে আমি ওই লোকের সাথে দেখা করলাম, করে বললাম ভাইয়া আমার তো এখানে বোন আছে সাপোর্ট দেওয়ার মতো, ওর তো কেউ না, আপনি জবটা ওরে দেন, আমার বোনের কাছে প্লিজ বলবেন না, আপনি বলবেন যে রিমন পারফেক্ট না, এই ছেলে পারফেক্ট। তো জবটা ওর হওয়ার পরে আমার বোন যখন দেখলো যে আমার টাকাগুলো সব শেষ হইলো, শেষ হওয়ার পর একদিন কী নিয়ে যেন একটু হুট করে ঝগড়া লাগলো, তার সাথে একটু মন কালাকালি হয়েছে, সবার বড়। তো উনি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিল, দেওয়ার পরে বলতেছে কি যে তুমি ওরে নিয়ে বের হয়ে যাবা, তুমি আমি স্কুলে গেছো না মেয়ে নিয়ে, তো বলতেছে যেন আমি যেন এসে তোমাদের আমার বাসায় না দেয়। তখন আমার অনেক খারাপ লাগতেছে যে এই ছেলেটার টাকাগুলো সব খাইলো, খাওয়ার পরে এখন আবার এই মানে তখন রোজা মানে 10-15 রোজা হয়েছে, তো এখন এই ছেলের বেরো করে তাহলে ও থাকবে কই। তো ও জব করতো মিরপুর 1-এ, আর ও তখন তাও কী করবে, আমার বলতেছে যে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, আর আমি এই মাসের একদম শেষের দিকে তো আমি স্যালারিটা নিয়ে তারপর আমি দেশে চলে আসবো। তো ও যখন আমার বাড়িতে পাঠাই দিল, আমার তখন এতদিন বুঝি না, আমি অনেক মানে ওর জন্য অনেক খারাপ লাগতেছিল, অনেক কান্নাকাটি করতেছিলাম। তো ও বললো কি যে ঠিক আছে যাও তুমি, আমি তোমার রাত্রে সারা রাত আমরা কথা বলবো। তো আমি তো ভাবছি সত্যি সারা রাত কথা বলবে, তো ও আর আমার ফোন টোন দিল না দেওয়ার পর এর ভিতরে শফিকরে শুধু আমি ইউজ করতেছি, মানে ওর কাছ থেকে শুধু টাকার জন্য ওর সাথে কথা বলতেছি। এখন শফিকেরও আমি অনেক বেশি অবহেলা করি, আর শফিক আমার জন্য পুরা পাগল। আমার মার সাথে কথা বলে যে মা আপনি কত লাখ টাকা হইলে আপনি সাথীরে আমার সাথে দিবেন। শফিক জানতো আমার নাম সাথী, যে আমি আপনার কত লাখ, আপনার মা তো এগুলো তো জানতোই আগে থেকে যে আপনি সব কাজ করেন। হ্যাঁ, তো আমার ভয়ঙ্কর হতে পারে, দেখেন একটা ক্রাইম, এটা ফ্যামিলি কর্তৃক সাপোর্টেড। তারপর আমার মার কাছে তখন আমার মার সাথেও কথা বললো অনেকদিন, কিন্তু আমার মা বললো, আমার মা কখনো বলে নাই যে হয়তো বা আমার সেভ করার জন্যই বলে নাই যে ওটা আমার যার সঙ্গে আপনি যে আপনাকে কখনো দেখেইনি সে এরকম ভাবে বলতো, ও মানে দেখেইনি পর্যন্ত দেখেনি না, দেখছে হ্যাঁ দেখছে বলতে আমি ওর ভাই সেজে গেছিলাম ওই যে কচুকাতে একটা রেস্টুরেন্টে পড়ছে, অনেক কিছু খাওয়াইছে, আবার অনেক কিছু দিয়েও দিচ্ছে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তারপরে হ্যাঁ কি হলো? তো আমার মার কাছে তখন ও বললো কি, আমি যখন ওরা অবহেলা করা শুরু করলাম, যখন ওই ছেলেটা আমার ফ্রেন্ডের প্রতি আমি অনেক বেশি আকৃষ্ট হলাম ফ্রেন্ড হিসেবে, আর ও আমার প্রতি এতটা ভালোবাসা দেখাইছে যেটা মানে বলার বাইরে। তা আমি তখন ওরে শুধু টাকি করলো, তখন আমার আম্মারে ফোন দিল, তারপর বলতেছে যে ও সরাসরি বললো যে মা আপনি কত লাখ টাকা হইলে আপনি সাথীরে আমার কাছে দেবেন, আপনি যত টাকা চান আমি দিব, আপনি ওরে শুধু আমার কাছে দেন। আর এর ভিতরে আমিও দেখিনি কোনোদিন, আর ও আমার কোনোদিন দেখেনি। তো আমার মা বললো যে না বাবা দেখো তুমি ওরে ভুলে যাও, আমি ওরে দিতে পারবো না, তুমি এটা আমার মায়ের দোষ দিই না, কারণ কারণ প্রত্যেকটা মাই চায় যে তার সন্তান ভালো থাকুক, কোনো বিপদে না আসুক। হয়তো ভাই বিপদ থেকে আমার বাঁচাবার জন্য ওর কাছে আমার সত্যিটা বলে নেই, কিন্তু আমার মা টাকা নেওয়ার ব্যাপারে সবসময় অবজেকশন দিত, কিন্তু আর কেউ দিত না। আমার মার এইখানে আমি দোষ দিতে পারবো না।
তো ও শফিক তো অনেক কান্নাকাটি করতেছে, এদিকে আমার গার্লফ্রেন্ডও অতটা আমার প্রায়োরিটি দিতেছে না। তো আমি সব দিক মিলেই অনেক চাপে পড়ে গেলাম। এর ভিতরে আমি যখন দেশে আসলাম, ওই ছেলে যখন ঢাকা ছিল আমার ফ্রেন্ড, তো ও ঢাকাতে থাকাতে ও আমার প্রতি কেমন যেন একটু অবহেলা শুরু করলো। আমার আর ফোন দেয় না, কথা বলে না ঠিক মতো। আমি এখন সব দিক হারাইতেছি, আমার গার্লফ্রেন্ডও যাইতেছে, আমার ফ্রেন্ডও যাইতেছে, আর শফিক তো আমার জন্য পাগল। আর ওরে আমি অত বেশি প্রায়োরিটি দিই, কারণ ও তো ওর কাছে রিয়েল লাইফে আমি যাইতে পারবো না কিছু না, তাহলে ওরে বইলে আমার লাভ কি। এর ভিতরে কিন্তু ওর কাছ থেকে আমার প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা আনা হয়ে গেছে। যেরকম আমার ল্যাপটপ কিনা দিছিল একটা, ল্যাপটপটা কিন্তু ও টাকা দিছে, আমার বড় ভাই নিজে কিনা দিছে। আমার বড় ভাইয়ের ল্যাপটপ আমার কাছেই বিক্রি করছে। তখন আমি ওনার মনে 26,000 না 30,000 টাকা দিছিলাম। এরপরে আমার বড় ভাইয়ের কাছ থেকে ও তো আমার একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে। এরপর আমি এটা 2014-তে মেবি 14-15-14তেই হবে, তখন আমি ইন্টারেই পড়ি। তো আমার বড় ভাই একটা ফোন আবার আমার কাছে বিক্রি করলো, ওইটাও 15,000 টাকা। উনি 10,000 টাকা কিনা আমার কাছে 15,000 টাকা বিক্রি করলো। তখন তো আমার কাছে টাকার অভাব নেই, আমি তো আর কে কি নিল না নিলি আমি অত বেশি প্রায়োরিটি দিই না। আমার বড় ভাই এমনও দিন গেছে যে রোজায় বাড়িতে যাইতে পারতেছেন ঈদে, আমার ফোন দিয়ে বললো যে আমার কিছু টাকা পাঠা, তো আমি আবার ওর কাছ থেকে টাকা এনে ওনার পাঠাইতাম। তো এরকম করে চলতেছিল। তো এখন আমি যখন ওই ছেলেটা আমার সবার কাছ থেকে আমি অনেক বেশি মানে বিচ্ছেদ হয়ে গেলাম। তা আমি আবার কি করলাম যে ওই যে আমার ওই ফ্রেন্ডার অনেক বুঝাবার চেষ্টা করলাম। যখন দেখতেছি আমি ওই ছেলেটার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেলাম, আমার ফ্রেন্ডের প্রতি। এখন ও আমার যখন দেশে আসলো, ও মার্কেট টার্কেট করলো, দেশে আসলো, আমার সাথে আর কোনো যোগাযোগ করলো না। তো আমি তো ওর জন্য পুরো পাগল, কান্নাকাটি করি, এই করি সেই করি। তো আমি যখন দেখলাম যে ও আমার কোনোভাবেই আমার নাম্বার কির জন্য করলো জানি না, আমার নাম্বার ব্ল্যাকলিস্ট ফালাই দিল, সব কিছু বিচ্ছেদ। তো আমি এবারে ও আবার কী করতো, আমার গার্লফ্রেন্ডেও পছন্দ করতো। তো গার্লফ্রেন্ডের পছন্দ করতে আমার সাথে রিলেশন ছিল, তো ও পছন্দ করতো। আমি কি করলাম, আমার গার্লফ্রেন্ডে হইয়া আমি ওই মেয়ের নাম দিয়ে আমি ওরে ফোন দিলাম। তো যখন ফোন দিলাম তখন ও আবার আমার সাথে খুব ভালো কথা বলতেছে। তাই আমি বললাম কি, দেখো এরকম রিমনের সাথেও তুমি কথা বলো, ও তো আমাদের খুব ভালো ফ্রেন্ড, আর আমাদের এই রিলেশনটার কথা ওর কাছে বলবা না, এটা হাইডে থাকবে, তুমি ওর সাথে মিশো আগের মতনই, ও কষ্ট পাইতেছে। তো এইটা বলার পর ও আবার আমার সাথে অনেক সুন্দর মিশতেছে, কথা বলতেছে, সব ঠিক হয়ে গেছে, আবার আসা যাওয়া করতেছে। তো আমি এখন মানে আমার ওই ফ্রেন্ডের সাথে মানে আমার ক্যারেক্টারেও কথা বলি, আর ওই যে আমার গার্লফ্রেন্ডের ক্যারেক্টারেও কথা বলি, আর ঠিক তো আছেই। এরকম করতে করতে চলতে 2016 সাল, তখন আমি 2015 সালে আমি দেশে আসলাম। ডিসেম্বরের দিকে আমি আবার ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম টর্ম পূরণ করলাম। নেটে অনলাইনে সব আমার কোড টোটো আসলো। তো টাকার জন্য আমার ফ্যামিলির কাছে টাকা চাইছে, কেউ টাকা দিল না। আমি আর ওই বছর ভর্তি হইতে পারলাম না। মানে আমার ভাইয়ের কাছে চাইছি, আমার আম্মার কাছে চাইছি, আমার সবার কাছে চাইছি, কেউ আর ওই বছর দিল না টাকাটা। তো আমার ওই 1 বছর টোটালি গ্যাপ গেল। তো 2016 সালে আমি আবার বললাম কি যে আমি আবার তখন এই 1 বছর কিন্তু আমার এই ফ্রেন্ডের সাথে চলতেছে। তো মানে এখন আমি আবার ওই যে আমার ওই গার্লফ্রেন্ড সাইজে বললাম যে এরপর ওর সাথে এইরকম করে আমার সাথে সম্পর্কটা আবার একবার ঠিক করলাম। করার পরে আমার গার্লফ্রেন্ডের সাথে এর ভিতরে আমার সম্পর্কটা ঠিক হয়ে গেল। যাওয়ার পরে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি যখন দেখা করতে যাই, অনেকবার আমি একা দেখা করছি, একবার ওর সাথে আমি দেখা করতে গেছি, তখন ও আবার খুলনাতে নার্সিংয়ে ভর্তি হয়েছে। তো যখন আমি দেখা করতে যাই, এর ভিতর আবার তখন আবার ওরে একদিন নিয়ে যাই। যাওয়ার পরে ওই দিন ফার্স্ট যাই না যায় যে আমি ওর সাথে এটা ক্রাইম করছি। তো যাই না যাওয়ার পরে তখন ওই দিনও ও বিশ্বাস করে নাই। পরে আমি বাড়িতে এসে আবার ওর সাথে অনেক বুঝাইছি, আর আমার গার্লফ্রেন্ড ওই দিন চালাকি করে ওর নাম্বারটা রেখে দিছিল। দেওয়ার পরে তো আমি আবার ওই দিন বাড়িতে এসে অনেক বুঝাইছি, তো ও বিশ্বাস করছে। ও কান্নাকাটি করে বললো যে ঠিক আছে মরে গেল, দাবি দেওয়া সাইডে হ্যাং ট্যাং এরকম করে বললো। তো আমার গার্লফ্রেন্ডও মনে 4-5 দিন পরে ওরে ফোন দিছে। দেওয়ার পরে তো ও পুরো শিওর যে না, এটা আমিই করছি। এরপর ওর সাথে আমার খুব খারাপ একটা সম্পর্ক হয়ে গেল। এরপর এটা নিয়ে ওর সাথে টোটালি বাদ, মানে আমার সাথেও আস্তে আস্তে কথা বলাটা কমাই দিছে। কারণ হচ্ছে যে ওরে আমি তখন বেশি পাত্তা দিতাম না এই মানুষ দুইটা আসার পর আমার জীবনে। এরপর ওই আস্তে আস্তে কথা বলা কমাই দিয়েছে। আমি মাঝে মাঝে ফোন দিতাম যখন আমার টাকা লাগতো, তখন ফোন দিয়ে 2-3 দিন মানে কথা বলার পর কনভিন্স করে এরপর ওর কাছে চাইলে দিত, কিন্তু আগে তো বলার সাথে সাথে দিত। এখন আস্তে আস্তে কমাই দিছে। এখন আমি ওর কাছ থেকে আস্তে আস্তে আমি অনেকটা দূরে সরে যাইতেছি। আর আমার ফ্যামিলির লোক মানে আর আমার দিতেছে না, টাকা পয়সা দিতেছে। তো আমি 16 সালে আবার এডমিশন নিব। তো নেওয়াতে আমার মানে এখন আমি আবার টাকা কই পাবো, তখন আমি ঢাকায় ছিলাম। তো টাকা কই পাবো। পরে আমার ওই ফ্রেন্ডকে আমি আবার ফোন দিলাম
মানে আমার ওই গার্লফ্রেন্ড সাইজা ফোন দেওয়ার পরে ওর কাছ থেকে টাকা নিয়ে ভর্তি হইলাম। ভর্তি ও কিন্তু আজও জানে না যে ওর কাছ থেকে আমি এটা মিথ্যা বলে টাকা নিয়ে আমি ওইখানে ভর্তি হয়েছিলাম। তো আমি ওইখানে পরে 16 সালে ভর্তি হইলাম। হওয়ার পরে তো ভার্সিটি ভালোই চলতেছে। এর ভিতরে আমার ওই ফ্রেন্ডের সাথে, আমার ওই যে ক্লাস ফ্রেন্ডের সাথে, ওর সাথে আমার খুব ভালো মানে খুব খারাপ একটা সম্পর্ক হইলো। আর আমার গার্লফ্রেন্ডের সাথে এর ভিতরে একদম এটা ফ্যামিলিগতভাবে জানাজানি হয়ে গেছে যে আমাদের ভিতরে এরকম একটা ওর সাথে আমি ফ্লট করছি বা এরকম একটা গ্যাঞ্জাম, মানে এখন সবার থেকে 3 জনের থেকে 3 জনে আলাদা। তো এরকম করতে করতে এরপর আমার ফ্যামিলি তো আমার সেই 2012 সাল থেকে কোনো মানে কিছু বহন করে না। তা আমি এখন কি করব, আমি এরপর মানে এক এক করে ওর সাথে রিলেশন করি, 2 মাস 3 মাস 1 মাস রিলেশন করি, তাদের কাছ থেকে কিছু টাকা আইনে খাই। আর এরপর আমি অ্যান্ড্রয়েড ফোন যখন কিনছি তখন একটা ফেক আইডি খুলছি। ফেক আইডি খোলার পরে ওই ফেক আইডিতে কথা বলতাম, এক ছেলের কনভিন্স করতাম। কিন্তু ওই ছেলেরা আমার যদি কখনো ভিডিও কলে মানে দেখতে চাওয়ার আগে আমি ওদেরকে মানে বলতাম যে মানে জিজ্ঞেস করতো কেমন আছেন। আমি সবার আগে বলতাম যে আমার মন খারাপ, তখন জিজ্ঞেস করতে কেন, আমি বলি এরকম আমার ফ্যামিলিতে না অনেক গ্যাঞ্জাম হয়েছে, আমি একটা ফোন কিনতে চাইছি, ফোন কিনা দেয় না এর জন্য। পরে তো জিজ্ঞেস করতো যে কেন ফোন কিনা দেয় না। পরে আমি বলছি যে আমার এরকম একটা রিলেশন ছিল, ওই ছেলেটার জন্য আমার ফোনটা নিয়ে গেছে, এখন ফোন দেওয়ার পরে তাহলে এইটা কার ফোন? আমি বলি এইটা আমার একটা বান্ধবী দিছিল, এটা ডিসপ্লে ছিল না, ক্যামেরা ছিল না, তো আমি তো এটা করছি মানে ওর কাছ থেকে আইনে সারাইয়ে শুধু ডিসপ্লে ঠিক করে চ্যাটিং মিটিং করতেছি, আর মানে ক্যামেরা ট্যামেরা কিছু ঠিক হয় না। কারণ অবশ্যই একটা ছেলে এখন এই যুগে এসে অবশ্যই একদিন কথা বলে পরের দিন বলবে যে ভিডিও কল আসে। ওরা যাতে এই কথাটা না বলতে পারে আগেই বন্ধ করে দিতাম, ওদের কোনো অপশন ছিল না বলার মতো। পরে এই কথা বলার পরে তারপরে ওরা আবার কি করতো, মানে অনেকে আমার ফোন কিনতে টাকা দিত, অনেকে ফোন সারাইতে টাকা দিত, অনেকে এই করতে টাকা দিত। এরকম করতে করতে এরপর আমি ইমু লাইভে ঢুকে গেলাম। ইমু লাইভে যখন ঢুকছি, ইমু লাইভ বলতে ইমুতে লাইভ হয়, লাইভে বলতে তখন ওইখানে ধরেন আমরা 9 জন কলে নেওয়া যায়, আর ফলোয়ার ইচ্ছা মতো ধরেন আপনার ভালো লাগলো, আপনি আমার ফলো দিকে উপরে থাকতে পারবে 2000। তখন ইমু লাইভে আমি কথা বলতে বলতে অনেক ফেমাস হয়ে গেলাম ইমু লাইভে। আর তখন আমার প্রতি সবাই অনেক ক্র্যাশ হয়ে গেছে, আমার ক্র্যাশ হয়ে গেছিল, মানে দেখা যায় না। হ্যাঁ, ভিডিও কলেও আসা যায়, কিন্তু আমার ওই যে সবাই সেম একই কথা বলি আমি সবাইরে না, কিন্তু আপনি দেখাতেন না কাউকে ফেস? না, আমি কাউরে দেখাইতাম না, আমি বয়েজেই শুধু কথা বলতাম। তারপর তো আমি ইমু লাইভে অনেক ফেমাস হয়ে যাওয়ার পর ওইখানে সব প্রবাসী। তো এখন চিন্তা করলাম যে বাংলাদেশি ছেলেদের কাছ থেকে 2-1 টাকা নিয়ে লাভ কি, ওরা তো বেশি কিছু দেয় না। তো প্রবাসী ছেলেদের সাথে কথা বলা শুরু করলাম। তো ইমু লাইভে একদম মানে আমার সবাই এক নামে চিনলো, আর সব ছেলেরা এসে আমার সাথে কথা বলতো। কিন্তু মেয়েরা বুঝতে পারতো যে আমি এটা ফ্লট করতেছি বা ছেলে, তাইলে ও সামনে আসে না কেন। কিন্তু ছেলেরা আমার ওই বয়স শুনলে মানে আর এত কিছু করতো, ইমুতে অ্যাড হইতো, অল্প কথাটা বলতাম। আবার আমি চালাকি করে 2 দিন লাইভে যাইতাম না, তখন বলতো কি হয়েছে, আমি বলতাম আমার না মন খারাপ। বলে কিসের জন্য? বলে এরকম কিছু টাকার সমস্যা, এই জন্য। আর কিন্তু আমি যতবার টাকা নিয়েছি প্রত্যেকবার আমি সমস্যার জন্যই নিছি, এটা সত্যি কথা। হয়তো বা আমার কাপড় চোপড় কেনার জন্য নিয়েছি, না হলে আমার আর এর ভিতরে আমি পরীক্ষার জন্য মানে এই যে যখন ইয়াতে ভর্তি হইলাম ডিগ্রিতে, তখন আমার পরীক্ষার জন্য বই আমি এই পর্যন্ত 2টা পরীক্ষা দিছি। তো মানে বই কালো না সাদা আমি দেখি নেই, কিন্তু ফর্ম ফিল আপের টাকাগুলো ওদের কাছ থেকে আনতে হইতো, কারো না কারো কাছ থেকে। গাড়ি ভাড়ার টাকাগুলো আমার ফ্যামিলিগুলো জানতো, কিন্তু কখনো মানে আমাকে দিতেও না, জিজ্ঞেসও করতো না কই পাস, মানে টোটালি তার আমার সাইডেই দিছে এক কথায়। আর পরে আমি ওই যে আমার মানে প্রয়োজনের টাকাগুলো আনতাম, যেরকম এই যে লেখাপড়ার জন্য, যা কাপড় চোপড়ের জন্য, বা কোথাও যাওয়ার জন্য, বা আমার কোনো চাহিদা পূরণের জন্য, বা ফোন কেনার জন্য, তখন আমি এরকম করে করে টাকা আনতাম। তো ইমু লাইভে যখন ঢুকলাম তখন কিছু এরকম মানে ভালো ভালো পার্সন ছেলেদের দেখা মানে পটাইতাম, ওরা অনেক বেশি আমার প্রতি আকর্ষিত হইতো, অনেক কান্নাকাটি করতো। আমি আবার ওদের বেশি টাইম দিতাম। ওদের আবার কি করতাম, ইমু লাইভে হয়েছে কি ওরা নাম্বার জানতো না, ওরা লাইভে থেকে ইমুতে অ্যাড হইতো, ইমু থেকে ব্লক করে দিলে ওরা আর জীবনে খুঁজে পাবে না। তো আমি ওদের কাছে যার কাছ থেকে নেওয়া হইতো, যখন বুঝতাম যে এই ছেলে শক্ত হয়ে গেছে আর দিবে না, তখন আমি ওরা ব্লক করে দিতাম। ব্লক করে দেওয়ার পরে তারপরে কি করতাম, যে এরকম এক একজন নিত্য নতুন আসতো, আবার ব্লক করতাম, নিতাম, যার কাছ থেকে পারতাম নিতাম, যার কাছ থেকে পারতাম না নিতাম না। আর ফোনেও কথা বলতাম,
মানে ফেসবুকে কথা বল, মানে যার যেখানে, কিন্তু শফিকের মতো এরকম আর কারোর কাছ থেকে আনতে পারিনি। শফিক যেরকম মানে ওরে যতটা টাইম দিছি এরকম কারোর টাইমও দিইনি। আর হয়তো বা সর্বোচ্চ আমি ইমু লাইভে ফেসবুকে 10,000 টাকা আনছিলাম, হ্যাঁ 10,000 টাকা সর্বোচ্চ আনছিলাম। আর 2,000, 3,000, 2,500 এরকম হিউজ, এর কোনো হিসাব নেই। আমি আবার 2 মাস পরে ঢাকা আসি, আমার বড় ভাই তখন হের ওয়াইফে নিয়ে বাসা নেয়, তখন ওই বাসায় আসি। উনি কোনো কাজ বাজ করে না, বাসায় অনেক সমস্যা। তো হ্যাঁ 2 দিন 3 দিন যে আমার বলে কি তোর কেউ আছে, কিছু টাকা এনে দিতে পারো, রুম ভাড়া দিতে পারি না, বাজার করতে পারি না। কে বলে এটা আমার বড় ভাই বলে। যখন এটা 2017 সালে, যখন ওনার বাসায় আমি ওই যে অসুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আবার ঢাকায় আসি জবের খোঁজে। তো যখন উনি কিছুদিন যায় আমার এরকম কথা বলে, কিছুদিন যায় এরকম কথা বলে। তো আমার তখন এই যে কচুকাতে একটা লোকের সাথে আমার পরিচয় ছিল, ওনার কাছ থেকে মাঝে মাঝে আমি কিছু টাকা নিয়ে ওনার হেল্প করতাম। তার মানে আপনি অনেকের কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়েছেন? হ্যাঁ, হিউজ, আমার লাইফে হিসাব নেই। আর আমি এত ঋণ কোথা থেকে শোধ করবো আমি নিজেও জানি না। এখন যতটুকু বুঝি, তখন যদি এতটুকু বুঝতাম। তারপরে কানেকশনগুলো অফ করতেন কিভাবে, মানে এদের সাথে কানেকশনগুলো অফ করতেন কিভাবে? এরা একটা সময় নিজেরাই বিরক্ত হয়ে যেত। বিরক্ত হইতে বলতে যে আমার মানে চাওয়া পাওয়া পূরণ করতে করতে এরা নিজেরাই অস্থির হয়ে যেত, আর দেখতে পারতো না। প্রথমত যে শুধু আমার কখনো ফোর্স করে নেই যে দেখার জন্য, আর সবাই তো দেখার জন্য 1 মাস 2 মাস হয়তো বেশি কথা বলতো, এরপর দেখতে না পারলে এরাই চলে যেত। আমার কখনো ওরকম করে কাউরে সরাইতে হয় না, শুধু ওই একটা লোকরেই সরাইতে হয়েছে অনেক কষ্ট করে। কিন্তু আজ পর্যন্ত বিয়ে করে না। আমার অপেক্ষা ছিল এই যে রিসেন্টলি আমার সাথে ওর সাথে কতদিন 1-1.5 মাস আগে কথা হয়েছে, তখন বললো যে আমি বিয়ে করছি 10-15, তখন মনে হয় ওর কত 25-26 দিন ওর বিয়ের বয়স ছিল, কিন্তু এই পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতেছিল। মানে ওকে আপনার দেখেই নেই, তাতেই অবস্থা? হ্যাঁ, ও এই পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপরে আমি যখন ওই ঢাকা আসি, এরপর আমার বড় ভাই যখন আমার কাছ থেকে টাকা পয়সা খাওয়া শেষ হয়ে যায়, আর আমার মনে পড়ে না যে আমার সেই এসএসসি পরীক্ষার পর থেকে ঈদ বলেন, কোরবানি বলেন, কোনো ইয়াতে বলেন, আমার আজ পর্যন্ত কেউ, আমার ভাবি শুধু আমার 2টা শার্ট দিছে, এছাড়া আমার টোটালি ফ্যামিলি কেউ কোনো খরচ, একটা জামা কাপড় লেখাপড়া এভরিথিং সব আমার খরচ। আর আমি যে এরকম করে টাকা আনতাম এটা সবাই জানতো। যাই না তারা কখনো, আমি বলতাম যখন অনেক বেশি আমার চাপ দিত, আমি বলতাম যে তোমরা আমার দায়িত্ব নাও, আমি যতদিন জব না পাই, আমি কিছু না করি, আমার দায়িত্ব, হ্যাঁ আমার দায়িত্বও নেবে না, আর এটাও নিষেধ করে, ওরকম করে কখন নিষেধ করে। তারা যদি আমার একটু দায়িত্ব নিত, যে বিশেষ করে আমার লেখাপড়ার দায়িত্ব নেন, তাহলে হয়তো আজকে আমার এত অন্যায় করতে হইতো না। কিন্তু এরপরে এরকম করতে করতে আমি একটা পর্যায়ে মেন্টালিটি অনেক হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। যেরকম আমার ভিতর মানে মেইলি কাজটা অনেক বেশি করে ফেলাইছে। যেরকম আমি কিন্তু ছোটোবেলায় যখন ইন্টার ফার্স্ট ইয়ারের পরে, তখন কিন্তু স্বপ্ন দেখতাম বিয়ে, সংসার, বউ, এগুলো স্বপ্ন দেখতাম। তখন পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু ইন্টারের পর থেকে আমি এই জগৎটা একেবারে কন্টিনিউ হয়ে গেছি। এর আগে তো ছিল কম ছিল, মজার ছলে করতাম, কিন্তু ইন্টারের পর যখন আমি একটু পুরোপুরি ম্যাচিউরড হইলাম, তখন আমি এই ব্যাপারটাই পুরো সিরিয়াস। আর যারে ভালো লাগে, মানে প্রথম থেকে ফান ছিল, পরবর্তীতে একদম সিরিয়াস হয়ে গেল। পরবর্তীতে আমি একদম এইটার ব্যাপারে সিরিয়াস হয়ে গেলাম। যারে মানে এরপর কথা বলে কারো দেখে শুনে কথা বলতাম, দেখে শুনে বলতে যে সুন্দর, এস্টাবলিশড, শিক্ষিত, এরকম দেখে কথা বলতাম, মানে এছাড়া কথা বলতাম না। তো আস্তে আস্তে আমি এটার প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমার এখন মেন্টালিটি আমার অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে। যেরকম এখন আমার বিয়ে, সংসার, বউ এসব আর ভালো লাগে না। আমি কোনো ছেলের সাথে মিশতে পারি না। যদি সুন্দর কোনো ছেলের সাথে মিশার পরে ওর প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা চলে আসে। আর সব থেকে হয়েছে যে এরকম করতে করতে আমি তারপরে আমার বড় বোনকে আমি একদিন আমার ছোটো, আর আমার রাত মানে ম্যাক্সিমাম সময় রাত্রে অনেক হয় যে আমার মানে কোমর থেকে পা পর্যন্ত ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। আর এরকম কিছু কিছু সিনটম আমার ভিতরে আমি ফলো করার পরে আমার ছোটো বোনকে আমি ব্যাপারটা শেয়ার করি। ও আমার থেকে বেশি একটা ছোটো না, 1-1.5 বছরের। তোর সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক। তো ওরে শেয়ার করার পর ও আবার এটা আমার ফ্যামিলিতে সবাই জানার পর আমার বড় বোন, আমার দুলাভাই আবার বারডেম হসপিটালে জব করে। তো আমার বড় বোনকে বলার পরে আমার বড় বোন প্রথমেই অ্যান্সারটা করলো, না একটা মান সম্মানের ব্যাপার আছে, এটা তোর ভাইয়েরা বলা যাবে না, তোরা অন্য কোথাও দেখ। আর ঢাকা শহর তো এরকম হরমোন বিশেষজ্ঞ কোথাও আছে কিনা আমি ভালো জানি না। তা আমি ওইখানে যাওয়ার পরে আমার ছোটো বোন আবার আমার দুলাভাইয়ের ফোন দিল যে ভাই আমার এক ভাবি এরকম একটু ডাক্তার দেখাবে, হরমোন বিশেষজ্ঞ আপনাদের অফিসে কি আছে? একটা ডাক্তারের নাম বললো। তো ডাক্তার নাম বলার পর আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে 1,000 টাকা ছিল আমার কাছে। 1,000 টাকা যে বিচিট দিয়ে ওনারে দেখাইলাম, উনি কিছু টেস্ট দিল, কিছু থেরাপি দিল। দেওয়ার পরে বললো কি যে ঠিক আছে তুমি করো, এইগুলো কইরা আমার সাথে 1 মাস পরে দেখা করবা। তা আমি আর ওই টেস্টগুলো টাকার জন্য করাইতে পারিনি, আর ওই যে মানে থেরাপিগুলো নিতে পারিনি।
না নিতে পারার কারণে তো আমার ওইটা তো কন্টিনিউ চলতেছে। আমি এই পর্যন্ত মানে ঢাকা শহর থাকা খাওয়া, আমি যতবার ঢাকা আসছি, এর আগেও ম্যাচে ছিলাম অনেকবার, মানে সব টাকা কিন্তু এরকম করে আনতাম এক একজনের কাছ থেকে 10,000, 15,000, 6,000, 2,000, মানে ম্যাচ ভাড়া কারো কাছ থেকে এরকম আইনা চলতাম। এটা আমার ফ্যামিলি জানতো। আমার ফ্যামিলি প্রথম আমি যখন ছোটোবেলার কথাটা বলছিলাম তখন কিন্তু আমার ফ্যামিলি অনেক গরিব ছিল, কিন্তু আমরা যখন বড় হইলাম তখন আমার ফ্যামিলি মোটামুটি এস্টাবলিশড হয়েছে। এখন যদি আমার বড় বোন চাইলে আমার চালাইতে পারে, আমার ছোটো বোন চালাইতে পারে, আমার ভাই চালাইতে পারে, আমার আম্মা চালাইতে পারে, কিন্তু কেউ আমার দায়িত্বটা কেন যেন নেয় না। আর তাদের অবহেলার কারণে আমার এই ভুলগুলো করতে হয় বারবার। এগুলো আপনাকে মানসিক পীড়া দেয় না? এর আগে দিত না, এর আগে আমি খুব এনজয় করতাম, খুব করতাম, কিন্তু যে রিসেন্টলি 1 বছর একটু কম হবে, জানুয়ারি ফেব্রুয়ারি, এই জানুয়ারিতে মেবি 1 বছর হবে, এই পর্যন্ত আমার মেন্টালিটি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে। আর সব থেকে আমার ভিতরে যেটা হইতেছে যে আমার এখন আর টোটালি কোনো মেয়েকে ভাল লাগে না, আমার ভিতরে পুরোপুরি একটা চেঞ্জ চলে আসতেছে। আর আমার মানে বয়েজের, আমি যখন আস্তে কথা বলি তখন আমার বয়েজ একদম পুরো টোটালি মেয়ে, আমার সাথে কোনো রুমমেট থাকতে চায় না। মানে যখন আমার রুমমেটরা আমার পাশে থাকে, আমি যদি ওদের পাশে বসে কথা বলি তখন ওদের ফ্যামিলিতে কথা বলি, যেমন সেই দিন আমার রুমমেটটা ওর আব্বার সাথে কথা বলতেছে, তো আমি পাশে বসে আমি কার সাথে যেন কথা বলতেছিলাম, তো ওর আব্বা বলতেছে যে তোর রুমে মেয়ে লোক আসলো কোত্থেকা। তো এটা আসলে একটা লজ্জাজনক কথা। তো এর জন্য আমার সাথে কেউ এখন থাকতে চায় না। আর আমার ফ্যামিলিও আমার এরকম দায়িত্ব নিতেছে না এই পর্যন্ত। আমি এই 2 মাস হয়েছে এইটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি অনেক বেশি থেকে এই যে রিসেন্টলিও আমি অনেক মানে এখন আমার এই যে থাকা খাওয়া বাসা ভাড়া সব কিছু নিয়ে আমার অনেক সমস্যা হইতেছে। আর সমস্যা হওয়ার কারণে আমি 2 মাস হয়েছে এইটা থেকে যে আমি দেখবো যে মানুষ জীবনে তো কষ্ট করে, আর আমি আপনার প্রত্যেকটা এপিসোড দেখি, তো মানুষ তো জীবনে অনেক কষ্ট করে, আমি দেখিনি একটু কষ্ট করে যে ভালো কিছু আছে কিনা। তো আমি 2-3 মাসের মতো হয়েছে যে আমি এই মানে টোটালি কারোর সাথে কোনো যোগাযোগ করি না, কারোর কাছ থেকে টাকা পয়সা আনি। এর আগে এই ঢাকা এসেও আমি আনছি, একজনের কাছ থেকে আনছিলাম 3,000, একজনের কাছ থেকে নিয়েছিলাম 6,000, একজনের কাছ থেকে 500, এরকম করে নিছি, প্রায় 20-25 হাজার টাকা ঢাকা এসেও নিছি। নেওয়ার পরে আমি এই 3 মাস হয়েছে নিয়ে নেই, কিন্তু এই 3 মাস আমার ফ্যামিলির লোক টোটালি কেউ একবার ফোন দিয়ে জিজ্ঞেস করলো না যে আমার কোনো জব নেই, আমি কেমনে থাকি, কি খাই, কি করি না করি, কেউ আমার খোঁজ নেয় না টোটালি। আর আমি যদি আমার বড় বোনের কাছে আমি গেছে মাসে ফোন দিয়ে আমি 1,000 টাকা চাইছিলাম, হ্যাঁ বলে আমার কাছে টাকা নেই, হ্যাং ত্যাং অনেক ঝাড়ি ঝুড়ি মাইরা দিছে। আমার এখন একটা জব খুঁজতেছি। আর আমি আজকে আমার এই যে আমার সব থেকে যেটা বেশি আমার সমস্যা হইতেছে সেটা হচ্ছে যে আমি কথা বলতে বলতে মেইলি কথা বলতে বলতে এখন এই যে আমার পুরোপুরি এখন মেইলি মেন্টালিটি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনার এই গল্পটার ভিতরে সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে আপনার অনুতপ্ত হওয়া। আমি সবসময় একটা মানুষকে বলি, আপনার গল্পটাকে মনোযোগ দিয়ে শুনছিলাম, ইন্টারাপ্ট করছিলাম না, আমি সবসময় একটা মানুষকে বলি, বা আমি এটা নিজেও বিশ্বাস করি, আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, ধর্মে যদি বিশ্বাস করেন, তাহলে বিষয়টা এরকম যে মৃত্যুর 1 মিনিট আগেও, মৃত্যু হয়ে যাচ্ছে তখনও যদি আপনার সেন্স থাকে, ধরেন এর একদম লাস্ট মোমেন্ট, ইটস ন্যানো সেকেন্ড বা মিনিট, যাই বলি না কেন, বা মিনিট কি বলা যেতে পারে, এটা কয়েক সেকেন্ড এরকম সময় আছে, ওই সময়েও যদি আপনি বলেন যে না আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, তো সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করে দেবেন। মৃত্যু মানে হচ্ছে ক্ষমার দরজা বন্ধ, ক্ষমা চাওয়ার দরজা বন্ধ হয়ে গেল। এবং মৃত্যুর পরেও ওপেন রেখেছে, যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা চাইলে ক্ষমা চাইতে পারে, তার হয়ে ক্ষমা চাইতে পারে, এবং কিছু নিয়ম আছে, নিয়ম পালন করলে সে মাপ পেয়ে যেতে পারে। দেখেন, মানে আমাদের, আমি যেটা বললাম যে ধর্ম যদি বিশ্বাস করেন, আমাদের যে সৃষ্টি করলো সে যদি এত উদার হতে পারে, তাহলে আমরা সামান্য মানুষ, আমরা কেন পারবো না? তো সেই জায়গাটা থেকে আপনার গল্পের সবচেয়ে পজিটিভ দিক হলো, আমি যদি আপনাকে বিশ্বাস করি, সেটা হলো আপনি আপনার জায়গা নিয়ে অনুতপ্ত আছে, মানে হচ্ছে আপনার যদি 22, 23, 24 বছর বয়স হয়ে থাকে, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার ভালো কাজ করার সুযোগ আছে। এখন আপনার এই গল্প শুনে আমি যেটা বুঝেছি সেটা হলো যে আপনার এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত, ডেফিনেটলি বের হয়ে আসা উচিত। আর আপনার শারীরিক যে সমস্যাগুলোকে আপনি সমস্যা মনে করছেন, যদি আপনি সত্যিই সমস্যা মনে করেন, তাহলে এগুলোর ট্রিটমেন্ট আছে, এগুলোর হরমোনাল ট্রিটমেন্ট আছে, এবং আপনার এখনও সময় আছে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি তো এর জন্য এখানে আসা যে আমি একটা জব খুঁজতেছি, জব যদি পাইয়া যাই, এরপর আমি প্রথমত হয়েছে গিয়া যে আমার এই ট্রিটমেন্টটা করব, কারণ এই জগৎটা অনেক খারাপ একটা জগৎ, বিশেষ করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, হ্যাং করা ত্যাং করা, এইটা হচ্ছে খুবই খারাপ। আর আমার আস্তে আস্তে আমার লাইফটাই পুরো নষ্ট হয়ে যাইতেছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি যে আজকের এই এপিসোড থেকে আপনারা কি শিখতে পারেন, ওর যে সেই হেয়ালিপনা, খুব ছোটবেলায় 6-5 থাকতে শখ করে একটা ছেলের সঙ্গে ভাবে কথা বলা, তারপরে হুট করে তার কাছ থেকে টাকা নিয়ে আসা, এই যে 1-2 ঘটনা যেগুলো ও শখ করে করেছিল এবং যেগুলোতে মজা পেয়েছিল, পরবর্তীতে এটাই ওর অ্যাডিকশন হয়ে গিয়েছে।
সো জীবনেও কোনো দিন ভুল করেও যদি আপনার ভোকাল এরকম হয় বা যদি এই ধরনের সুযোগ নেওয়ার থাকে, ভুলেও এই পথে পা বাড়াবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে ডিসঅনেস্টি বা কোনো ধরনের এই ধরনের অন্যায় কাজ, এটা একটা সমুদ্রের মতো, এটা একটা চোরাবালির মতো। আপনি যদি এখানে পা ফেলেন, আপনি ডুবতে থাকবেন। আপনি যদি এনজয় করেন, আপনি ডুবতে থাকবেন। ডুবতে 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 একসময় আপনি হারাই যাবেন, আর বের হয়ে আসতে পারবেন না। সো আমি এটাই বলতে চাই যে কোনো ফ্যামিলির কোনো সন্তানকে যেন বাপ মা বা ভাই বোন এই কাজে উৎসাহ না দেয়। এবং একই সাথে যারা এখনও এই ধরনের কাজের মধ্যে আছেন, যারা মনে করেন যে এটা কোনো ব্যাপারই না, তাদেরকে আমি বলবো যে বের হয়ে আসেন, কারণ উপরওয়ালা কিন্তু দেখছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আসছেন এখানে এবং কিছুটা সময় হলো আমাদেরকে দিয়েছেন, বলেছেন। আমি বিশ্বাস করি একটা গল্প একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো সেই জায়গাটা থেকে আপনার এই গল্প, এরকম কেস আমাদের এখানে ফার্স্ট না, এর আগেও এসছে এবং সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত নিয়ে এসেছি। আপনাকে হয়তো বা দেখালাম না, আমরা আপনার কণ্ঠটাই ওইভাবে প্রচার করলাম।